নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমাদের এই অনুষ্ঠান ভালো কিছু বার্তা একেবারে আপনাদের মন পর্যন্ত, আপনার কর্ণকুহর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে আপনারা মারাত্মক রকম ভাবে উদাসীন হন আপনাদের সমস্যা কিনে, অর্থাৎ আপনার হাঁটুর ব্যথা, আপনার কোমরের ব্যথা, আপনার ঘাড়ে ব্যথা, আপনার ছোট ছোট গাঁটে ব্যথা, বা আপনার পেটের সমস্যা, আপনার হার্টের সমস্যা, আপনার লাংস বা আপনার কিডনি বা লিভারের সমস্যা, বা সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের সমস্যা, বা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো অর্গানের যে কোনো প্রকারের সমস্যা। কিন্তু প্রত্যেকটা সমস্যা নিয়ে আপনি মারাত্মক উদাসীন। আপনি বুঝতেই পারছেন না যে সিমটমস গুলো আপনার জীবনে আসছে সেগুলো ভবিষ্যতে আপনাকে কোন জায়গায় কোন পর্যায়ে নিয়ে যাবে। আর এ কারণে আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেক দিন আমরা চেষ্টা করি যে কিভাবে আপনাকে সচেতন করা যায়, কিভাবে আপনার সচেতনতা বৃদ্ধি করা যায়, এবং কিভাবে একটা ভালো খবর আপনাকে উপহার দেওয়া যায়, অর্থাৎ আপনার সুস্থতার খবর, আপনার সৌন্দর্যের খবর। আজকেও ঠিক এরকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ যতক্ষণ একটা মানুষ সম্পূর্ণভাবে সুস্থ না হচ্ছে ততক্ষণ সে কিন্তু পরিপূর্ণ সুন্দর হতে পারে না। তাই সুন্দর থাকার জন্য বা নিজেকে সুন্দর রাখার জন্য সবার আগে নিজেকে সুস্থ রাখুন। আজকে সমস্ত দিক নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস খান। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের যে কোনো রকমের কোয়ারি নিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, বা স্ক্রিনে যাচ্ছে আমাদের ফোন নাম্বার 9830235527 বা 37, সেই নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা ফোন করে কথা বলতে পারেন। এবং আমাদের সঙ্গে যেহেতু আজকে স্যার উপস্থিত রয়েছেন, আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের অস্থির সমস্যা, ব্যথা বেদনার সমস্যা। কারণ আমরা যখন ফোন রিসিভ করি বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমটাই আপনারা কিন্তু আমাদের জানিয়ে থাকেন। তো সেখানে প্রথমে একটু স্যারের থেকে জানতে চাইবো যে অস্থির সমস্যা মানে ঠিক এক প্রকারের সমস্যা, নাকি বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে? না, অস্থির সমস্যা অ্যাকচুয়ালি বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে। মানে কারোর ক্ষেত্রে হতে পারে যে কোমরে ব্যথা করছে, কারোর ক্ষেত্রে হতে পারে ঘাড়ে ব্যথা করছে, কারোর ক্ষেত্রে হাঁটু ব্যথা করছে, বা কারো গোড়ালি ব্যথা করছে। তো সব জায়গাতে তো আমাদের অস্থি আছে, মানে যেটাকে আমরা ইংলিশে বোন বলি। তো যেখানে যেখানে এই ব্যাপারগুলো থাকে আর কি, মানে ধরুন যেখানে যেখানে আমাদের বোন জয়েন্ট আছে, বা একটা মানে মানে কি বলবো, একটা বড় একটা অস্থি আছে, সেই অস্থির যে সমস্যাটা সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে। তো জয়েন্টে যে পেনটা হয় সেটা কি দুটো বোনের যে জাংশন পয়েন্ট, যেখানে পেনটা হয়, তো সেই কারণে সব জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি আর কি, নি জয়েন্ট পেন হয়, বা ব্যাক পেন হয়, যেটা মানে কোমরে যে যন্ত্র, কোমরে তো আমাদের একটা লাম্বো সার্কুলার জয়েন্ট আছে, সেই জয়েন্টে যে পেন হয়। তো সব ক্ষেত্রে মানে জয়েন্ট পেন যেটাকে বলে আর কি, সেটা বেশি হয়। আর এমনিতে যে বিগ বিগ যে জয়েন্ট আছে, স্মল জয়েন্ট, সব জয়েন্টে ব্যথা হয়। তো এটাই হচ্ছে এরকম ভাবে সবকিছু হয় আর কি। একদম, মানে সব রকমের ব্যথার সমস্যা কিন্তু আপনার আসতে পারে। আপনার ছোট ছোট স্মল জয়েন্টেও ব্যথা হতে পারে, আপনার বিগ জয়েন্ট গুলোতেও ব্যথা হতে পারে। তবে সবার আগে আমরা শুরু করব একেবারে আমাদের ঘাড়ের ব্যথা থেকে। মানে প্রত্যেকটা ব্যথাকে আমরা আজকে একটুখানি আপনাদের জন্য আলোচনা করার চেষ্টা করব, সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তবে সমস্যাগুলোর সিমটমস কি বা কারণ কি, তার ট্রিটমেন্ট আছে কিনা এনবিপিতে, বা আপনাদের কতটা সচেতন হওয়া উচিত বিষয়গুলোর প্রতি, সব দিক আপনাদের সাথে আমরা সুন্দরভাবে তুলে ধরবো। প্রথমেই আজকে আমরা আলোচনা করব ঘাড়ের ব্যথা নিয়ে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফোন, আমার সামনে 3টে ফোন রয়েছে, অর্থাৎ আমাকে ফোন সারাদিন রিসিভ করতে হয়, কথা বলতে হয়, অনেকক্ষণ আমাকে ঘাড় নিচু করে থাকতে হয়। এটা আমার সমস্যা না, এখন এটা বেশিরভাগ মানুষের সমস্যা। আমরা ভীষণ রকম ভাবে যান্ত্রিক হয়ে পড়েছি। সেখানে স্যারকে জিজ্ঞাসা করবো, এই যে এতগুলো ফোনে সারাদিন কথা বলা, বা ল্যাপটপে কাজ করা, কম্পিউটারে কাজ করা, বা অফিসের কাজ ঘাড় নিচু করে করা, কারণ প্রচুর প্রেশার রয়েছে ঘাড়ের উপরে আমাদের, তো সেখানে কি একটা ঘাড়ে ব্যথা বা ঘাড়ের সমস্যা আসতে পারে? হ্যাঁ, মানে ঘাড়ে ব্যথা আসতে পারে অনেকের ক্ষেত্রে। কারণ ঘাড়ে ধরুন একটা জায়গায় সোজা হয়ে স্থির হয়ে কেউ বসে থাকে, সেক্ষেত্রে দীর্ঘক্ষণ বসে থাকলে যে আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে, মানে যেটাকে বাংলায় কাঁধ বলে অনেকে, যে সেই কাঁধের জয়েন্টটা ওখানে ব্যথা করে। তো একটা ঘাড়ে সারাদিনে কাজ করার পর অনেকে আছে এরকম এরকম করে ঘাড়টাকে জাস্ট একটা স্ট্রেচ করে আর কি। তো এরকম ভাবে না করে একটা এমনি ব্যায়াম করতে পারে, যেটাতে ঘাড়টাকে এইদিকে আস্তে আস্তে ঘোরানো, আর এইদিকে, আর এইভাবে পেছন দিকে যাবে না, জাস্ট এইভাবে করে, যে একটা ব্যায়াম আছে, আস্তে আস্তে 3-4 বার যদি করে কেউ, তার ঘাড়ের এটা অনেকে আছে এরকম এরকম করে, এটা থেকে একটা জাস্ট রিদিম করে জিনিসটাকে করলে ঘাড়ের যে টুকটাক ব্যথা সারাদিনে হয় সেটা অনেকটা কমে যাবে। তাছাড়া একটানা অনেকক্ষণ বসে থাকা চলবে না, বা মোবাইল ইউজ করা, ল্যাপটপ ইউজ করা, সেখানে জাস্ট সাপোর্ট যেমন থাকে, মানে হঠাৎ করে যদি একটানা এরকম অনেক সময় মানে থাকা হয়, তাহলে কি হবে, ঘাড়ের ব্যথাটা বেড়ে যায় আর কি। তো সেটা করতে গেলে একটানা অনেকক্ষণ দীর্ঘক্ষণ ল্যাপটপ হোক মোবাইল হোক একটানা বসে না থেকে মাঝে মধ্যে একটু মুভমেন্ট করতে হবে, একটু ওঠা বসা করতে হবে, তাহলে এই ব্যথাটা কম হবে আর কি।
আর দীর্ঘক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা মানে তার বেশি যদি কেউ হলো যে একসঙ্গে বসেই আছে একটানা, তো ঘাড়ে ব্যথাটা করবেই। তো সেই জন্য মাঝে মধ্যে একটু ওঠাচড়া করে মাঝে মধ্যে একটু বডিটাকে মুভমেন্ট করলে এই ঘাড়ে ব্যথাটাকে ইয়ে করা যায়, সাইড করে দেওয়া যায়। একদম। পাশাপাশি এই ঘাড়ে ব্যথাটাকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডিলোসিস। তো সার্ভাইকাল স্পন্ডিলোসিসের বিষয়টা নিয়ে আরেকটু আমরা আলোচনা করার চেষ্টা করব যে কি এর সিমটমস। আপনার সার্ভাইকাল স্পন্ডিলোসিসে কি হয়ে গিয়েছে, তাহলে আপনি কি করে বুঝবেন, বা এর ট্রিটমেন্ট কি রকম আছে, সবকিছু স্যারের থেকে আমরা অল্প বিস্তর শুনে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বাংলাদেশ বলছি। আচ্ছা, বলছি কি আমার হাড়ের ডেন্সিটিটা কম আছে, রিপোর্ট করা আছে, কি করণীয়? কোথায় থাকেন আপনি? আমি রানীপুর। রানীকুঠি থেকে বলছেন। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 61। 61? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি কি হার্টের ডেন্সিটি চেক করেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখা ছিল, তার জন্য এক্সরে করা হয়েছে। হ্যাঁ, সেখানে এসছে যে আপনার হার্টের ডেন্সিটি কম আছে। হ্যাঁ, একটু কার্বো হয়ে গেছে স্পাইনটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। শুধু স্পাইনে ব্যথা আছে না আপনি হাঁটুটাতে ব্যথা আছে? ব্যথাটা না পিছন থেকে সামনের দিকে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি আপনি স্ক্রিনে শুনুন। হুম। দেখুন, আপনার যেটা বললেন যে ব্যথাটা পেছন থেকে সামনের দিকে আসছে, তো এটা একটা রেডিয়েটিং পেন, মানে পেনটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে সামনের থেকে পেছন দিকে, বা অনেক ক্ষেত্রে উল্টোটা হয়, পেছনের থেকে সামনের দিকে আসছে, বা কোমর থেকে অনেকে বলে যে পায়ের দিকে ব্যথাটা নেমে যাচ্ছে। প্রথমে আগে হতো ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে কোমরে ব্যথা, তারপর সেটা পায়ের দিকে নেমে যাচ্ছে। তো এটা যার ক্ষেত্রে যেমন জিনিসটা হয় আর কি। তো এই ক্ষেত্রে যে রেডিয়েটিং পেন যেটা বলছেন আপনি, যে হাড়ের ডেন্সিটি কমে গেছে, দেখুন আপনার বয়স বলেন 61, তো আপনার যে বয়স বলেন সেই বয়সে হাড়ের ডেন্সিটি ঠিক না, ক্যালসিয়াম যেটা কমে যায় ধরুন, বা আপনার যে একটা হাড় আছে সেটা কতটা ঘন, মানে মোটা হাড় আছে বা পাতলা ইয়ে আছে, তো ডেন্সিটি কমে যাচ্ছে মানে আপনার হয়তো ক্যালসিয়ামের সেখানে অভাব এসছে আর কি। তো এটা একটা আপনার যেহেতু 61 এজ বলেন, এই বয়সে তো আপনার যে ধরুন আপনার 21 বছর বয়সে যে আপনার হাড়ের ডেন্সিটি ছিল, এবার 61 বছর বয়সে থাকবে না, ও কিছুটা পার্থক্য থাকবেই। তো হ্যাঁ, এবার আপনি যে বললেন বেঁকে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, এটা আপনার ঠিক হয়ে যাবে। এটা আমাদের এখানে ট্রিটমেন্ট করালে আপনার এই যে ব্যাপারটা ঘটছে, এটা যদি আপনি ট্রিটমেন্ট করান আমাদের এনবিপিতে, তো আপনার এই যে সমস্যাটা আছে সেরে যাবে। আর এটার সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি বডিটাকে পুরো ডিটক্সিফাই করেন আর কি, মানে পঞ্চকর্ম যে থেরাপি আছে, এই থেরাপিটা নিলে আপনার যে বললেন আপনি আস্তে আস্তে বেঁকে যাচ্ছে বা ব্যথাটা হচ্ছে বা হাড়ের ডেন্সিটি তাড়াতাড়ি করে কমে যাচ্ছে, এটা কিন্তু থামিয়ে দেওয়া যায়। মানে আপনার ধরুন যেটা কমেছে তার থেকে আর কমবে না, ঠিক আছে, আস্তে আস্তে বরং সেই জায়গা থেকে একটু জেনারেট করবে। তো এই জিনিসটা আপনি ট্রিটমেন্ট করালে, আপনার থেরাপি করালে এই জিনিসটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আপনি ধরুন 16 থেকে 20 সপ্তাহ, মানে 5 থেকে 6 মাস মেডিসিন খেলে আর এই সাথে থেরাপি নিয়ে নেন, আপনার এই যে বেঁকে যাচ্ছে বলছেন বা ব্যথা হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যাবে। তো আপনি জলদি আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করুন, আপনার এটা সমস্যা সমাধান হয়ে যাবে। একদম। যে কোনো ধরনের অস্থির সমস্যার ট্রিটমেন্ট কিন্তু এখানে রয়েছে, এবং যথেষ্ট আপনারা সিরিয়াস, বর্তমানে আপনারা বোঝেন নিজেকে ভালোবাসেন আপনারা, সেক্ষেত্রে যোগাযোগের প্রয়োজনীয়তাটা উপলব্ধি করেন। তো যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, এবং অবশ্যই কিন্তু আমাদের চেম্বার আপনার বাড়ির কতটা কাছাকাছি আছে সেটা কিন্তু জেনে নিতে হবে। রোগকে ফেলে রাখবেন না, যত ফেলে রাখবেন তত সেটা জটিল হবে, এবং তত সেটা আপনাকে কিন্তু আঁকড়ে ধরবে, আপনার উপর চেপে বসবে। তাই জলদি সমস্যা থেকে নিজেকে মুক্ত করুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন? হ্যাঁ, বলুন, কি সমস্যা আছে? আমার মায়ের সমস্যা, আমার মায়ের বয়স হচ্ছে 65 আছে। হ্যাঁ। আচ্ছা 65, আমার মাকে মানে মাঝে মধ্যে মানে একটু হাঁপি যায়, একটু ঘরে ঘোরাঘুরি করলে একটু হাঁপি যায়, বয়স 65। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? বর্ধমান, তাই তো? হ্যাঁ, বর্ধমানে। বর্ধমানে আমাদের চেম্বার আছে, ঠিক আছে, সামনেই আমাদের চেম্বার রয়েছে শনিবারে। তো আপনি চাইলে যোগাযোগ করতেই পারেন, বর্ধমানে স্যারদের পেয়ে যাবেন। তো পাশাপাশি স্যার রয়েছেন আজকে স্টুডিওতে, স্যারও আপনাকে হেল্প করছেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন আপনার মায়ের যে সমস্যাটা বলছেন, এটা কতদিন ধরে হচ্ছে? এটা বলতে 3 বছর ধরে হচ্ছে, মানে মাঝে মাঝে আপনার ঘরের মধ্যে একটু হাঁটাচলা করলে একটু হাঁপি যায়, রান্না বান্না করলে একটু হয়তো হাঁটাচলা করলে একটু হাঁপি যায়। আচ্ছা, আপনি কি সঙ্গে নিয়ে আসতে? ঘাম হয়, অতিরিক্ত ঘাম হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি সঙ্গে নিয়ে আসতে পারবেন যদি চেম্বারে নিয়ে আসতে বলা হয়? চেম্বার নিয়ে তো কিন্তু একটা কথা দেখছিল, আমার মা হচ্ছে যে এমনি প্রসেস করে হয়, কিন্তু আপনার হচ্ছে যে আয়ুর্বেদিক প্রসেস খেলে মায়ের মানে মাঝে মধ্যে কোষ্ঠকাঠিন্য হয়, মানে আয়ুর্বেদিক প্রসেস কোনো কিছু খেলে, আয়ুর্বেদিক প্রসেস কোনো কিছু খেলে কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। ধরুন আয়রন ট্যাবলেট বা কোনো সব কিছু খেলে আয়ুর্বেদিকে দেখুন আপনার কিছু মিসকনসেপশন আছে, তো এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, আপনি স্ক্রিনে শুনুন।
দেখুন, একটা হচ্ছে এটা বললেন আপনি যে আপনার আয়ুর্বেদিক মেডিসিন খেলে আয়রন ট্যাবলেট, অ্যাকচুয়ালি এরকম ভাবে কিছু হয় না। আয়ুর্বেদিক কোনো আয়রন ট্যাবলেট বা আয়ুর্বেদিক কোনো ক্যালসিয়াম ট্যাবলেট, আয়ুর্বেদিক মেডিসিন অ্যাকচুয়ালি কি বলতে ভার্সেটাইল মেডিসিন, মানে একটা মেডিসিন আপনার বডি আয়রনকেও কন্ট্রোল করবে, আপনার ক্যালসিয়ামকেও কন্ট্রোল করবে, আপনার সব কিছুকে ঠিকঠাক জায়গায় ব্যালেন্সে রাখবে, মানে ফ্লাকচুয়েশন থেকে করবে। এরকম কোনো মেডিসিন হয় না যে একটা মেডিসিন মানে একটা কাজ করছে, এখানে মাল্টিপল কাজ করে। তো আপনি যেটা বললেন আরেকটা যে কোষ্ঠকাঠিন্য হয়, দেখুন সেটা আপনি যে মেডিসিন খেয়েছেন সেই মেডিসিনটা হয়তো আপনাকে যে প্রেসক্রাইব করছে সেটা সে বলতে পারবে। আপনি কি মেডিসিন খেয়েছেন সেটা জানি না, আমি যা সেটাই বলছি আপনাকে যে কোনো এরকম ব্যাপার নেই যে কোনো মেডিসিন খেলে আপনার কোষ্ঠকাঠিন্য হবে। ট্রিটমেন্ট করলে আপনি আয়ুর্বেদিক যদি করেন তাহলে আপনার যে মায়ের সমস্যা বলছে হাঁটাচলা করে সমস্যা হয়, ঘাম দেয় প্রচুর, এটা করে, এটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। আর এই যে একটা মিসকনসেপশন তৈরি হচ্ছে আপনার মধ্যে যে এটা করলে আমার এটা হচ্ছে, বা আমার আয়ুর্বেদিক আয়রন ট্যাবলেট, আয়ুর্বেদিক ক্যালসিয়াম ট্যাবলেট এরকম কিছু হয় না। একটা মেডিসিন ভার্সেটাইল কাজ করে। আপনি আরেকবার আপনি আমাদের এখানে আসুন, এসে চেক করে দেখুন। আপনি 1 মাস মেডিসিন খাওয়ালেই বুঝতে পারবেন যে আপনার ওরকম কিছু কোষ্ঠকাঠিন্য হচ্ছে না আপনার কি হচ্ছে, এরকম কিছু হয় না। আপনি নিশ্চিন্তে ভরসা করে আসতে পারেন। আপনার মাকে একবার নিয়ে আসতে পারলে খুব ভালো হয়। আর যদি নাও নিয়ে আসেন তো আপনি এসে পুরোপুরি তার হিস্ট্রি দেন, তার কোথায় ট্রিটমেন্ট করেছেন, কোন আয়ুর্বেদিক মেডিসিন খেয়েছে, সবকিছু যদি ডিটেলসে বলেন আমরা এটা ডায়াগনোসিস করে এটা ট্রিটমেন্ট করে দেবো। একদম। সব থেকে বড় বিষয় আপনি যে কোষ্ঠকাঠিন্যের কথা বলছেন, কোষ্ঠকাঠিন্যের ট্রিটমেন্টই তো আমাদের কাছে হয়। যারা কোষ্ঠকাঠিন্যে দীর্ঘদিন ধরে ভুগছেন, পেটের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের সমস্যার সমাধান কিন্তু অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা করেন। তো আমাদের মেডিসিন খেয়ে এই ধরনের কোনো সমস্যা হবে না। অন্য কোনো আয়ুর্বেদ সংস্থার কথা আমরা বলতে পারবো না। আমাদের কাছে এনবিপি মানে একমাত্র আয়ুর্বেদ, বা আয়ুর্বেদ মানে একমাত্র এনবিপি। তো যদি আপনাদের ভরসা থাকে, বিশ্বাস থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন, কথা বলুন, যোগাযোগ করুন। অবশ্যই সম্পূর্ণভাবে কিন্তু ভালো থাকতে পারবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে সময় বলছি। বারাসাত থেকে বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা মানে আমি 6 মাস আগে পড়ে গেছিলাম। হুম। তো পড়ে গিয়ে আমার পায়ে হাঁটুটা ব্যথা করেছিল, তারপরে টুকটাক ডাক্তার দেখে আমি ভালো হয়ে গেছিল। এখন মাঝে মাঝে মানে ব্যথা করে আর কি। রাতে ঘুম থেকে উঠি তখন ঘুম থেকে উঠার পর তো খ্যাচ করে লাগে। পড়ে যে গিয়েছিলেন, কোনো এক্সরে করেছিলেন কিছু? না, এক্সরে করিনি, শুধু টুকটাক ওষুধ কোথায় খেয়ে কোথায় লেগেছিল? হাঁটুতে। হাঁটুতে লেগেছিল। আচ্ছা, কতদিন আগে? 6 মাস আগে? হ্যাঁ, 6 মাস আগে। আচ্ছা, এখন কোন এক্সরে করেছেন? না, করিনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন এটা। দেখুন, আপনার যে বললেন যে পড়ে গেছিলেন 6 মাস আগে, তারপরে আপনি টুকটাক মেডিসিন খেয়েছেন, মানে পেন কিলার খেয়েছেন, সেরে গেছে, আবার এখন ব্যথা হচ্ছে। তো একটা আপনার তখনই উচিত ছিল একটা এক্সরে করে নেওয়া। একটা এক্সরে আপনি এখন করুন, এক্সরেটা করে দেখুন কি হয়েছে না হয়েছে। আপনি দেখে বুঝতে পারবেন না রিপোর্টটা করে। তো আপনি এক কাজ করুন, বারাসাতের বাড়ি বললেন, আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে, আপনি এক্সরেটা করে মধ্যমগ্রামের চেম্বার একটা ডেট নিয়ে হেল্পলাইন থেকে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আসুন। আপনার যে সমস্যা হচ্ছে, যদি কিছু হয়ে থাকে, ধরুন আপনার পড়ে গিয়ে যখন ছোট টাইনি কোনো ফ্র্যাকচার, মানে কোনো ছোট ফ্র্যাকচার হয়ে আছে, হেয়ার পিন ফ্র্যাকচার কিছু হয়ে আছে, আশা করি হয়নি, হলে আপনি এতজনে সেটা বুঝতে পেরে যেতেন, তাহলে সেরে যাবে। আর যদি পড়ার জন্য কোনো আর্থ্রাইটিক চেঞ্জেস আপনার চলে আসতে থাকে, সেটাও আপনার সেরে যাবে। তো আপনি একটা এক্সরে করে আপনি আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করে আপনি নেক্সট যে চেম্বার আছে মধ্যমগ্রাম, সেই দিন আসুন, আমাদের ডাক্তারবাবুরা চিকিৎসা করে আপনার এই সমস্যার সমাধান করে দেবে। একদম। তো বিভিন্ন জায়গায় আমাদের চেম্বার রয়েছে, এবং সেই চেম্বারে যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার 9830235527 বা 37 নাম্বারগুলো মোবাইলে সেভ করতে হবে, ফোন করতে হবে, আর অবশ্যই যোগাযোগ করতে হবে। অস্থি সমস্যা নিয়েছিলাম, দেখুন পরপর একটার পর একটা ফোন, বিভিন্ন ধরনের সমস্যা। সত্যি কথা বলতে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এখন কিন্তু ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন। এবং অবশ্যই স্কিন এবং হেয়ার নিয়ে আলাদাভাবে যে পরিকল্পনা আমাদের ছিল, সেই পরিকল্পনা কিন্তু একেবারে কিন্তু সমাধান হয়ে গিয়েছে, মানে পরিকল্পনা সার্থক হয়ে গিয়েছে। আমাদের লায়ালিগেন্সের ট্রিটমেন্টও শুরু হয়ে গিয়েছে। তো যারা মনে করছেন যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। সার্ভাইকাল স্পন্ডাইলিসিস নিয়ে আবার একটু আলোচনায় আমরা আসবো। যে আপনি তো বলে দিলেন কিভাবে ঘাড়ের যত্ন নেব, বা আসলে আমাদের ঘাড়ের অস্থির সমস্যা যাতে না আসে সেই দিকটা কিভাবে আমরা দেখবো। কারো যদি সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হয়ে যায়, তখন তার সিমটম কি, মানে কি দেখে সে বুঝবে যে আমার সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হয়নি, তো তাহলে আমাকে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। কারোর যদি এরকম সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হয়ে যায়, তো তারপরে তার তো ঘাড়ে অসম্ভব ব্যথা হবে, মানে যখন ব্যথা হবে সে ঘাড়কে এই সাইড থেকে এই সাইড নাড়াতে পারবে না। আরেকটা হবে যে সে যখন দাঁড়াবে তার মাথা ঘোরাতে পারে, মানে সে টলমল একটা হতে পারে, যে সোজাভাবে দাঁড়াতে গেলে তার মাথা ঘোরাতে পারে। কারণ আমাদের তো স্পাইন যেটা আছে, যেটা আমাদের পুরো স্পন্ডালাইসিসকে বলছি, স্পাইনের তো ডিজেনারেশনের জন্য স্পন্ডালাইসিস হচ্ছে, মানে স্পাইন থেকে স্পন্ডালাইসিস কথাটা এসছে আর কি। তো আপনার যদি স্পাইনে কোনো এরকম ডিজেনারেশন হয়, বা আপনার যে সার্ভাইকাল স্পন্ডালাইসিস হয়ে থাকে, তো আপনি সোজাভাবে দাঁড়াতে পারবেন না, আপনাকে বেঁকে দাঁড়াতে হবে, বা দাঁড়াতে গেলে মাথা ঘুরিয়ে আপনি পড়ে যেতে পারেন। তো এই জিনিসগুলো আসবে।
এক নাম্বার। আরেকটা হচ্ছে আমার মানে তার কোন ভালো লাগবে না, তার একটা মানে ঘাড়ের কাছে একটা নামনেস ফিল হয়। অনেক সময় কি হবে যে মনে হবে ঘাড়ে আমার অসাড় ফিল হচ্ছে, মানে ঘাড়টা আপনি ফিল করতে পারবেন না যে আপনার ঘাড় আছে বলে। এটা একটা আরেকটা ইয়ে আছে ফ্রোজেন শোল্ডার, এটা অনেকটা সার্ভাইকাল স্পন্ডাইলিসিসের সঙ্গে এটা কিন্তু অনেকটা মিল খায়। মানে এরকম না যে দুটো একই জিনিস, দুটো আলাদা জিনিস। এরকম হতে পারে কারো সার্ভাইকাল স্পন্ডাইলিসিস আছে কিন্তু ফ্রোজেন শোল্ডার নেই, আবার কারো ফ্রোজেন শোল্ডার আছে তার সার্ভাইকাল স্পন্ডাইলিসিস নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ফার্স্টে কারো ফ্রোজেন শোল্ডার হয়, দেন সেখান থেকে তার সার্ভাইকাল স্পন্ডাইলিসিস আসে। তো ফ্রোজেন শোল্ডার জিনিসটা কি, আপনার এই যে ঘাড় আছে শোল্ডার জয়েন্ট, এই জয়েন্টে আপনার একটা মানে অসাড় ফিল হবে, নামনেস ফিল হবে। কোনো আপনি এই যে জয়েন্টটা আছে এটা আপনি নাড়াতে গেলে প্রচুর ব্যথা হবে, আর আপনি ফিল করতে পারবেন না যে আপনার এটা নড়ছে বা কিছু ওটা হচ্ছে। তো এটা থেকে এসছে ফ্রোজেন শোল্ডার, মানে আপনার ওই জায়গাটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। ঠান্ডা হবে না, মানে আপনি ব্যথা হবে প্রচুর ফিল করতে হবে। তো এই জায়গাটা আপনি এই যে হাত তোলা উপরের দিকে, হাতকে এরকম মুভমেন্ট করা, এগুলো কিন্তু আস্তে আস্তে স্টিফনেস হয়ে যাবে, করা যাবে না। তো এটা সার্ভাইকাল স্পন্ডাইলিসিস থেকেও হয়, বা অনেক সময় ভারী জিনিসপত্র বওয়াবইর জন্য বা অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে ঘাড়ে মানে প্রেসার করে কোনো ব্যাগ নিয়ে যাওয়া হোক বা দীর্ঘক্ষণ বসে থাকা হোক, সব কারণে ফ্রোজেন শোল্ডার সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হয়। এগুলো এক্সরে করলে ধরা পড়ে যায় যে কি হয়েছে অ্যাকচুয়ালি তার, যদি সে ঘাড়ের একটা এক্সরে করে আর কি সিএস স্পাইনে, ধরা পড়ে যায় এটা কি হয়েছে। তো কারো যদি হয়ে থাকে এটা ট্রিটমেন্ট আছে, এটা থেরাপি আছে, এটা কিন্তু পুরোপুরি সেরে যায়। এমনটা নয় যে অনেকে আছে কি স্পন্ডাইলিসিস হয়েছে মানে আমাকে সারা জীবন মেডিসিন খেতে হবে বা আমাকে ঘাড়ে একটা কিছু পরে থাকতে হবে যাতে ঘাড়টা আমার সোজাভাবে থাকে, এরকম কিছু ব্যাপার না। এটা পুরোপুরি সেরে যাবে ট্রিটমেন্ট করলে। 5 থেকে 6 মাসের মধ্যে সে নিজে দেখতে হবে। আমাদের অনেক পেশেন্ট আছে, অনেক এক্সাম্পল আছে, অনেক পেশেন্টের বাইট আছে যে তারা এরকম 5-6 মাসের মধ্যে পুরোপুরি সেরে গেছে এই জিনিসটা। একদম। তবে সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস হলে কি মাথা ঘোরার কোনো সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ আমাদের? হ্যাঁ, সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হলে মাথা ঘুরতে পারে, কারণ আমাদের যে মাথাটা আছে, আমাদের সবচেয়ে শরীরে ভারী জিনিস হচ্ছে মাথা। মানে পুরো বডি যদি কোনো একটা ভারী অর্গান বলি আমরা, সেটা হচ্ছে আমাদের ব্রেন। কারণ ওই জন্যই দেখবেন জলে পড়ে গেলে সে যদি মাথাটা মানে নিজেকে সাঁতার কাটতে না পারে, সে কিন্তু আস্তে ডুবে যায়, কারণ মাথা হচ্ছে আমাদের ভারী জিনিস। তো আমাদের মাথায় একটা আমাদের ঘাড়ের সাথে একটা জাস্ট জয়েন্টে যুক্ত থাকে। তো সেই জয়েন্টটা কাজটা মাথা ধরে রাখবে, সেই জয়েন্টটা যদি একটু কোনো কারণে কোনো সোয়েলিং হয় বা কোনো পেন হয়, তাহলে তো মাথা ঘোরাবে, কারণ মাথা হচ্ছে খুব ভারী জিনিস। মাথা যে কোনো বডির মধ্যে আমার সবচেয়ে ভারী জিনিস হচ্ছে মাথা। তো এই জন্য আমাদের মাথা ঘোরায়, কারণ মাথাটা তখন ভারী ভারী ফিল হয়, সেই জায়গাতে ব্যথা বলে। এই ব্যথাটা ঠিক হয়ে গেলে মাথাটা ভারী ভারী ফিল হবে না। এই জন্য বলা হয় যে ঘাড়ে অনেক ক্ষেত্রে অনেকে হয় সেলুনে ঘাড়ে ভুলভাল ম্যাসাজ করে বলে এরকম প্রবলেম আসছে। তো এগুলো কিন্তু করবেন না। অনেকে আছে দেখবেন যে ঘাড়ে একটা ভুলভাল ম্যাসাজ করার জন্য প্রবলেম এসে গেছে, এগুলো কিন্তু খুব বাজে জিনিস, বা পরবর্তীকালে আপনার মানে প্রাণহানিও হতে পারে যেরকম ঘাড়ে ভুলভালভাবে ম্যাসাজ করলে। তাই প্রপার জায়গাতে মেডিকেটেড ভাবে করান, থেরাপি করান, করান, সেখানে আপনার যা ম্যাসাজ হোক যা থেরাপি হোক সবকিছু করে দেওয়া হবে। আপনার এই ঘাড়ের সমস্যা থাকলেও আসবে না, আর আপনার এমনি বডিও আপনার ভালো থাকবে। তাই ঘাড়ের ব্যথা হোক বা আপনার কাঁধের ব্যথা হোক, সবকিছু ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তবে স্যার যেটা বললেন যে যদি ট্রিটমেন্ট করতে চান বা আপনার কোনো মেসেজ নিতেও ইচ্ছা করছে, তাহলে কিন্তু সেটা একটা প্রতিষ্ঠিত কোনো স্থান থেকে জায়গা থেকে নেবেন। অযথা এরকম কোনো জায়গা থেকে নিয়ে নেবেন না, যাতে আপনার ভয়ঙ্কর কোনো একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ সমস্যা হচ্ছে মানে বেশিক্ষণ ওই কম্পিউটারে বসলে হুম। যদি আমার এই ঘাড়টা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করে। আচ্ছা, আপনি কত বয়স আপনার? বয়স হচ্ছে 35 বছর। আচ্ছা, আপনি কি ওয়ার্ক ফ্রম হোম করেন বা অফিসে গিয়ে কম্পিউটার কাজ করতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দীর্ঘক্ষণ বসতে হলে কতক্ষণ, 1 ঘন্টার বেশি না 1 ঘন্টার কম বসলে এটা হয়? এই 1/2 ঘন্টা বসলে দেখি মানে ঘাড়টা প্রচন্ড পরিমাণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সকালে উঠে কোনো এক্সারসাইজ কিছু করেন? না 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 কিছু করিনি। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, একটা আপনাকে একটু মানে এই যে বললাম, একটু আগে বলছিলাম যে বডিকে মুভমেন্ট করতে হবে, কারণ আপনি যদি বডি মুভমেন্ট একটু না করেন, আপনি ল্যাপটপে কম্পিউটার কাজ করছেন সেখানে মুভমেন্ট কি করবেন অবশ্যই, কিন্তু আপনি কাজ করার শেষে আমি যে দেখালাম যে ঘাড়টাকে একবার এই সাইডে ঘুরিয়ে, একবার এই সাইডে, আর একবার উপরের দিক করে, এই যে জিনিসটা 3-4 বার করবেন, একটু আস্তে আস্তে, এরকম না তাড়াহুড়ো করবেন, আস্তে আস্তে করবেন জিনিসটা, এবং ঘাড়টা ঠিক থাকবে। আর যদি আপনার এই যে বললেন দীর্ঘক্ষণ কাজ করতে হয়, আপনি সকালে উঠে একটু এক্সারসাইজ করুন, একটু হাঁটাচলা করুন, একটু বাড়ির ছাদে গিয়ে, ছাদে পারলে বা কোনো কাছাকাছি কোনো মাঠে গিয়ে পারলে সকালে একটু এক্সারসাইজ করলে কি বলুন, বডিটা আপনার ঠিক থাকে। মানে অ্যাকচুয়ালি একটা কথা আছে না যে বডিতে জং ধরে যাচ্ছে, আপনি 35 এজ বললেন, আপনি যদি কোনো এক্সারসাইজ না করেন, একটা সময় পর তো আমাদের বডিতে ক্যালসিয়াম ধরুন একটা ডেফিসিয়েন্সি আসতে পারে, বা আমাদের ধরুন বোন ডেন্সিটি কমে যেতে পারে। তো এগুলো হতেই পারে, এগুলো নর্মালি হতে পারে। তো এই জন্য যদি বডিটাকে আপনি একটু মুভমেন্ট করেন, এক্সারসাইজ করেন, একটু যদি নিজেকে একটা প্রপার ডায়েটের মধ্যে রাখেন, তাহলে কি হবে, আপনার এই সমস্যাগুলো হবে না। আর যেমন সমস্যা হচ্ছে বলছেন ঘাড়ে ব্যথা করছে, আপনি কাপড়ে কাজ করতে পারেন যে কাঠের চেয়ারে বসতে পারেন। কম্পিউটার অনেক সময় কি হয়, অনেকে দেখবেন সোফার চেয়ার বা একটু ওই আরাম টাইপের যে চেয়ারগুলো অফিস চেয়ারে বসে, সেখানে সোজা হয়ে বসতে হয় আপনার, মানে একদম ঠেস দিয়ে আপনাকে সোজা হয়ে বসে কাজ করতে পারলে আপনার দেখবেন ব্যথাটা কম হবে। আপনি যদি বেশি মানে হেলান দিয়ে একটু আরামপ্রিয় হয়ে বসেন, তাহলে ব্যথাটা বেশি হচ্ছে।
আর এটা এখন যদি ব্যথা হচ্ছে, আপনি একবার কাজ করুন, আমাদের এখানে একটা ট্রিটমেন্ট করান। আপনার যেটা বললাম যে একটা প্রপার ম্যাসাজ করলে, মানে একটা প্রপার পঞ্চকর্ম থেরাপির মধ্যেই আমাদের ম্যাসাজ বা মালিশ সব কিছু আছে, করলে আপনার এই ঘাড়ের ব্যথাটা ধরুন 3-4 মাসের মধ্যে সেরে গেল। তারপরে আপনি এক্সারসাইজ করলেন সারা জীবন ধরে, আপনার কোনো সমস্যা হবে না। মানে মাঝে মধ্যে এক্সারসাইজ করলে হবে না, আপনাকে রেগুলার একটা আধ ঘন্টা 1 ঘন্টা বা আধ ঘন্টাই হোক না, একটা টুকটাক এক্সারসাইজ করতে হবে। ঘাড়ের এক্সারসাইজ হোক, কোমরের এক্সারসাইজ করলে কি হবে, আপনার শরীরও ভালো থাকবে, সবই থাকবে। তো এখন আপনি ট্রিটমেন্টটা করিয়ে নিন একবার। বর্ধমানে তো আমাদের সামনে চেম্বার আছে, একবার দেখিয়ে যান, এসে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। একদম। তো আমাদের চেম্বারে কিন্তু এটাও একটা বড় দিক যে আপনি কি ধরনের এক্সারসাইজ করবেন বা কি ধরনের আপনার ডায়েট চার্ট হবে, কি কাজ আপনি করবেন, কোন কাজগুলো আপনি অ্যাভয়েড করবেন, সব দিক থেকে আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে সহযোগিতা করে দেওয়া হবে। পাশাপাশি আমাদের মেডিসিন, আমাদের পঞ্চকর্মা ডিপার্টমেন্টও রয়েছে। একটু আপনাদের চেম্বার সম্পর্কে বলে রাখবো, বিভিন্ন জায়গায় আমাদের চেম্বার রয়েছে। মেচেদায় আমাদের চেম্বার হয় এবং মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবারে বর্ধমান চেম্বারে কিন্তু স্যার থাকছেন ডক্টর বি শর্মা। তাই অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে। শিলিগুড়ি চেম্বার নিয়ে প্রচুর কোয়ারি থাকে। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। বাঁকুড়ায় চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলচরে এবারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে। পুরুলিয়াতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন। কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। দিল্লি চেম্বারে পেয়ে যাচ্ছেন এবারে ডক্টর এ হালদারকে। বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন মালদা চেম্বারে ডক্টর এস ঘোষালকে। বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে। নিউ কোচবিহার অর্থাৎ কোচবিহার চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন জামশেদপুর চেম্বারে জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন আলিপুরদুয়ার চেম্বারে ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন হেরিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে আসানসোলে, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। গঙ্গারামপুর চেম্বারে থাকেন অবশ্যই ডক্টর এস ঘোষাল। আর আগরতলা ত্রিপুরার বন্ধুরা এবার কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। স্ক্রিনে যাচ্ছে আমাদের নাম্বার, সেই নাম্বারে ফোন করে আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে হবে, যোগাযোগ করতে হবে। কলকাতার বন্ধুরা মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন। ল্যান্সডাউন হাজরাতে আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন। হাতিবাগানে আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন। খিদিরপুরে আমাদের কিন্তু চেম্বার পাচ্ছেন। হাওড়ায় শিবপুর, বাল্টিকুলি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার করে চেম্বার পাচ্ছেন। তার জন্য টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কিন্তু ফোন করতে হচ্ছে। আমি বলে দেবো ফোন নাম্বার আরো একবার, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? খোকন মাইতি বলছি। হ্যাঁ বলুন খোকন বাবু, কোথা থেকে ফোন করছেন? হ্যালো, কোথা থেকে ফোন করছেন? মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে। কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার না প্রথমে গ্যাসের প্রবলেম আছে। গ্যাসের প্রবলেম বলতে গেলে আমি যদি কোনো সময় একটু লেট নাইট খাওয়া দাওয়া করি তখনই আমার গ্যাসের প্রবলেমটা হচ্ছে। আর পরের দিন সকালে গ্যাস তৈরি, তার সাথে মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে কন্টিনিউ। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 34। 34। আপনি মানে বাড়িতে খাওয়া দাওয়া করেন না বাইরে খাওয়া দাওয়া করতে হয়? কাজের ক্ষেত্রে বাইরেও খাই, এবার বাড়িতেও খাই। রাত্রে খাবারটা খাবার একটু লেট যখন হচ্ছে তখনই দেখছি আমার এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, রাত্রে খাবারটা কটার সময় খাচ্ছেন লেট করে? 12টা, 1টা না আরো পরে? 11:30, 12টা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, আপনি যে আপনার ডেইলি রেজিমেন্টটা বললেন, মানে আপনার দিনচর্যাটা বললেন, অ্যাকচুয়ালি এটা তো ঠিক না। আপনি 11:30, 12টা কিন্তু আমাদের ইন্ডিয়াতে রাত, ওটা রাত না, ওটা অ্যাকচুয়ালি মানে লেট নাইট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো আপনাকে ডিনারটা অবশ্যই করে নিতে, আপনি নিজেই বললেন যে আমি তাড়াতাড়ি করলে সমস্যা না, কিন্তু দেরি করে করলে গ্যাস, দেরি করে করলে গ্যাস হচ্ছে। আর সেই থেকে সকালে মাথা ব্যথা করছে। মাথা ব্যথার অন্য কোনো কারণ না, কিন্তু অ্যাকচুয়ালি 12টার মধ্যে আমাদের যে কোনো কারোরই উচিত হচ্ছে শুয়ে যাওয়া। হ্যাঁ, এবারে কেউ নাইট ডিউটি করছে বা কেউ রাত্রেবেলায় কাজ করে, সেক্ষেত্রে জিনিসটা আলাদা। কিন্তু আপনি যেহেতু বাড়িতে থাকছেন বলছেন, রাত্রেবেলায় বাড়িতেই ঘুমোচ্ছে, তো চেষ্টা করুন আপনি 9টা 10টার মধ্যে ডিনারটা করে নাও। 10টাও ঠিক না, অ্যাকচুয়ালি 9টার মধ্যে করে নাও, ম্যাক্সিমাম 10টা। তাহলে কি হলো, আপনার যে ডিনারটা করলে তারপরে তো ধরুন আপনি যদি 1 ঘন্টা জেগে থাকেন, আপনার ডিনারটা হাফ হয়তো ডাইজেস্ট আপনার হয়েই গেল, মানে হাফ কেন, আপনার পুরোটা ডাইজেস্ট হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, বডির মধ্যে সেই ক্ষমতা থাকে। এবার আপনি যদি 12টার সময় করেন তাহলে কি হবে, আপনার ডাইজেস্টটা হচ্ছে না, শুয়ে পড়ছে। এবারে শুয়ে গেলে কি আমাদের বডি সেইভাবে কাজ করে না যেভাবে আমরা অ্যাক্টিভ তাহলে কাজ করে। এই জন্য কি হচ্ছে, সকালে উঠছেন যেমন, সেই গ্যাসটা আপনার শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে। গ্যাস থেকে কিন্তু মাথা ব্যথা কেন, গ্যাস থেকে মাথা ব্যথা, বুকে ব্যথা, গলা ব্যথা, সব জায়গায় কিন্তু ব্যথা করে। তো এই জন্য খাওয়া দাওয়া টাইমে করুন।
ঠিক আছে। আর যদি অন্য কোনো কারণে গ্যাস হয়ে থাকে তাহলে আমাদের একটু মানে গ্যাস অ্যাসিডিটি বা জিআরডির জন্য আমাদের খুব ভালো ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে। আপনি মেদিনীপুরে বললেন আমাদের খড়গপুরে চেম্বার আছে, তো আপনি সেখানে যোগাযোগ করবেন, হেল্পলাইন করতে পারেন, আসতেন। কিন্তু আপনাকে এখানে এলেও বলা হবে এটাই যে আপনি লাইফস্টাইলটা ঠিক করুন। রাতের খাবার কখনোই 12টা না, সেটা চেষ্টা করুন 10টার মধ্যে খেয়ে নেওয়া। 10টার মধ্যে খেয়ে নিলে সমস্যা। এবারে যদি বলেন রাতে কাজ করতে হচ্ছে, তখনও 10টার মধ্যে খেয়ে নিয়ে কাজ করুন। দরকার হলে 10টায় খেয়ে নিন, বা দিয়ে একটু পর আবার একটু অল্প করে খাবেন। কিন্তু বেশি মানে হেভি মিল 11টা 12টার সময় খেলে তো সমস্যা হবে, যে কোনো কারোরই হবে। এটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে লাইফস্টাইলটা, তাহলে ঠিক হয়ে যাবে এটা। একদম। আমরা বলি আগে তো এত সমস্যা হতো না, যত দিন যাচ্ছে তত যেন ধীরে ধীরে মানুষের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আসলে তার কারণ কিন্তু আমরা নিজেই। হ্যাঁ, হতে পারে যে আমাদের কাজের চাপ বাড়ছে, শারীরিক পরিশ্রমের থেকে মানসিক চাপ আমাদের এখন অনেক বেশি থাকে, আমাদের রাতে জাগার প্রবণতা বাড়ছে, সকালে দেরি করে ওঠার প্রবণতা বাড়ছে, বাড়ির খাবার ভুলে গিয়ে বাইরের খাবারের প্রতি ভালোবাসা আমাদের তৈরি হচ্ছে, প্রকৃতির থেকে দূরে সরে গিয়ে কোথাও আমরা ভীষণ রকম ভাবে যান্ত্রিক হয়ে যাচ্ছি। এই সব কিছু কিন্তু আমাদের সমস্যাকে বৃদ্ধি করার একটা বড় কারণ। আর সমস্যা বৃদ্ধি মানে বুঝতে পারছেন তো, আয়ু কিন্তু আমাদের কমছে। তো আয়ুকে যদি আপনারা বৃদ্ধি করতে চান, সুস্থ সুন্দর জীবনযাপন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাথে রয়েছে, আপনাদের পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, আর অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম। অন্যতম একটি সমস্যা হচ্ছে কোমরের সমস্যা। কোমরে ব্যথা নিয়ে কিন্তু আমরা প্রচুর ফোন পাই, অল্প বয়সীদের এখন ফোন পাই, বেশি বয়সীদেরও ফোন পাই। কিন্তু কেন তৈরি হয় আমাদের কোমরে ব্যথাটা, সেটা একটু আগে শুনবো। কারণ কোমর হচ্ছে আমাদের বডির একটা জাংশন পয়েন্ট, মানে আমাদের উপরের পার্ট আর বডির নিচের পার্ট, মানে আপার লিম আর বডি লোয়ার লিম, পুরো পার্টটা হচ্ছে কোমর ধরে রাখে। তো কোমরের একটা ভাইটাল কাজ আছে, যেমন বললাম মাথা হচ্ছে খুব ভারী জিনিস, কোমর কিন্তু ভারী জিনিস না। কোমরের জয়েন্টের কাজ হচ্ছে আপনার বডিটাকে পুরোপুরি সঠিকভাবে ধরে রাখা। আপনার যদি কোমর ঠিকঠাক না থাকে, আপনার যদি কোমর পড়ে যায়, তাহলে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। দাঁড়াতে পারবেন, বাদ দিন বসতে পারবেন না। কোমরের জন্য আমরা বসতে পারি, আমরা দাঁড়াতে পারি, আমরা কাজকর্ম করতে পারি। তো কোমরের ব্যথাটা হচ্ছে এই কারণেই হয়, আপনি ধরুন কোনো কিছু জিনিস পড়ে গেছে, সেটাকে তুলছেন, অনেকে ঝুঁকে সোজা জিনিসটা তুলে নেয় কেউ, অনেক। এটা কিন্তু প্রপার নিয়ম হচ্ছে কি, জিনিসটাকে আস্তে আস্তে বসে তোলা। কিন্তু কেউ করে রাস্তায় কিছু পড়ে থাকলে কেউ আস্তে আস্তে বসে তুলতে যায়, তখন কেউ হয়তো রাস্তায় গাড়িটা চলে আসবে। তো সেটা না, মানে অভ্যেসটা করতে হবে। তাড়াতাড়ি তুলতে গেলেও কোনো দিন পড়ে গেছে, এবার ধরুন আপনি একটু, আপনার একটু ওয়েট বেশি আছে, আপনি একটু স্লো আছেন, মানে একটু মোটা সোটা আছেন, তাহলে আপনি হঠাৎ করে ঝুঁকে জিনিসটা তুলে নেন, আপনার কোমরে প্রেসার পড়ছে। বা কোনো কাজ করতে হচ্ছে ঝুঁকে, সেই কাজটা ঝুঁকে করার সময় যদি পাটা ভেঙে বসে ভালো করে জিনিসটা করে তাহলে হয়। বা দীর্ঘক্ষণ একটা না বসে আছে, সেক্ষেত্রে একটা কোমরে প্রেসার পড়ে। কেউ যদি বাইক চালাতে দীর্ঘক্ষণ ধরে, সেখানেও প্রেসার পড়ে। বাইক বলুন, গাড়ি বলুন, অটো বলুন, যে কোনো জিনিস বলুন, বাসে রাস্তা খারাপ থাকে। তো কোমরটা হচ্ছে একটু ভালোভাবে রাখতে হবে। ওই জন্য দেখবেন একটা লম্বা সাবল বেল্ট পাওয়া যায়, দেখবেন যে কোনো ক্লিনিকে পাওয়া যাবে, যে কোনো দোকানে। সেই বেল্টটা যদি পরে, যাদের কোমরে ব্যথা টুকটা হচ্ছে আর কি, কাজ করে, তাহলে দেখবেন ব্যথাটা অতটা হবে না, মানে ব্যথাটা কম থাকবে আর কি। তো এটা করতে পারেন। তাছাড়া তো আমাদের তো বললাম থেরাপি আছে, ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করলে তো আপনার এই যে কোমরের ব্যথার কাজ খুব খুব বেশি হচ্ছে, তাহলে তো বেল্ট পড়লে শুধু কাজ হবে না, ট্রিটমেন্ট করাতে হবে, থেরাপি করাতে হবে। ট্রিটমেন্ট থেরাপি করান, আপনার এই সমস্যাটা 4 থেকে 5 মাসের মধ্যে সেরে যাবে। তারপরে নয় আপনি একটু কোমরের যত্ন নেবেন। যত্ন মানে এইভাবে যে কোমরটাকে ভালোভাবে রাখতে হবে। বাইরে বেরোলে, বাইক টাইক চালালে আপনাকে একটু লাম্বা সাপোর্ট বেল্ট পরে চালাতে হবে, যাতে কোমরটা আপনার ঠিকঠাক থাকে আর কি। নাহলে কি হবে, আপনার কোমরের ওই মানে রাস্তা খারাপের জন্য হোক বা যে কোনো কারণে কোমরের ব্যথাটা থাকবে। আর কোমরের ব্যথা ঠিকঠাক করে বেড়ে গেলে সেটা আস্তে আস্তে হাঁটুর দিকে সরাতেও পারে, পুরো পায়ে আপনার ব্যথা ছড়িয়ে যাবে। তাই কোমরটাকে ঠিকঠাক রাখতে গেলে ট্রিটমেন্ট করান, থেরাপি করান, এটা আপনার সেরে যাবে। একদম ঠিক কথা। অনেকে আমাদের ফোন করে বলে কোমরে অপারেশনের কথা বলা হয়েছে, অপারেশন কি করে নেব? একদম করার দরকার নেই, কারণ আপনার সাথে রয়েছে কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। এই সব বিষয় নিয়ে আলোচনায় আবারও ফিরবো। তবে যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কতটা ভালো আছেন, তারা কি বলছেন আপনাদের জন্য, সবটা আমরা একটু শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম কি? মিতালি দাস। কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, এনবিপিতে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের সমস্যা, হাঁটু, কাঁধ, হাত সব ব্যথা ছিল। তো আমি কাজ করতে পারতাম না, কষ্ট হতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারতাম না, খানিকক্ষণ চেয়ারে বসে থাকতাম, তারপর আস্তে 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 ওটা ঠিক হতো। তো 1.5 বছর ধরে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু সাময়িক ভালো হলেও আস্তে আস্তে আবারও বাড়তে থাকে, কোনো কিছু কম হয়নি। তারপর আমি এখানে টিভিতে দেখে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। হ্যাঁ, এখানে কিন্তু ওষুধ খেয়ে মোটামুটি ভালো আচ্ছা, আছি। এখানে কতদিন আগে এসেছেন? এই 1.5 মাস হলো। 1.5 মাসের ওষুধ খেয়ে এখন কি কি সমস্যা আপনার মিটে গেছে? ব্যথাগুলো সেরকম নেই। হ্যাঁ, চলাফেরা করতে বা চলাফেরা করতে ভালো পারছি, বা কাজ করতে পারছি, বা পেটের সমস্যাও ছিল, খিদে হতো না ভালো, বা সবকিছু খেতে পারতাম না।
তো এখন মোটামুটি খিদে হয়, সবকিছু খেতে পারি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ব্যথার বিভিন্ন সমস্যা, সেগুলো যেটা বললেন ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, তো এগুলোর জন্য কত বছর ধরে আপনার রোগটা ছিল আর কি? এটা পেটের সমস্যাটা 6-7 বছর থেকে, হ্যাঁ। কোমরের সমস্যাটা আমার 10 বছর থেকে, আচ্ছা, তারপরে হাঁটুটাও আমার প্রায় 8 বছর, 8-9 বছর, আর ঘাড়টা হয়েছে 2 বছর থেকে। আচ্ছা, মোটামুটি এগুলো সবগুলো এখন আপনি উপকার পেয়ে গেছেন। হ্যাঁ, অনেকটা ভালো আছে। এখন আগের থেকে অনেক সুবিধা হচ্ছে চলাফেরা করতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দর্শকরা যারা দেখছে আপনার ভিডিওটা, তাদের জন্য কি বলবেন? আমি বলবো যে আপনাদের এলোপ্যাথি চিকিৎসা করে যদি ভালো না হয়, তাহলে আপনারা এখানে আসুন। হ্যাঁ, ভালো অবশ্যই হবেন। আমার মনে হচ্ছে আমি সুফল পেয়েছি, এটুকুই বলবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ, আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। তো ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, তো হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি এই টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা তোমার টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ, হ্যাঁ, চামড়াগুলো এখন ওঠা বন্ধ হ্যাঁ, অনেক অনেক। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমার আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো ওই যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং অবশ্যই আপনাদের জন্য আবারও আলোচনা করব অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে। আমরা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে কোমরে ব্যথা এবং লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলছি এবং লাম্বার স্পন্ডিলাইটিস এর জন্য কি করণীয় সেটা কিন্তু স্যার বলে দিলেন। তবে স্যারের কাছে এই প্রশ্নটাই আবার করব যেটা দিয়ে শেষ করেছিলাম, যে যদি কাউকে বলা হয় যে কোমরে ব্যথার জন্য তাকে অপারেশন করে নিতে হবে, সত্যি কি অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে? সেটা অ্যাকচুয়ালি তাকে দেখতে হবে। মানে অ্যাকচুয়ালি 90% কেসের 95% কেসে অপারেশন দরকার থাকে না, কিন্তু কি হয় অপারেশনটা করে দেওয়া হয়, কারণ ডাক্তারে গিয়ে অপারেশন করতে পারে তারও একটা রোজগার হবে, সবই হবে। আর পেশেন্টের কি হলো, কেউ কোথাও তো গ্যারান্টি করে বলতে পারে না কেউ যে আপনাকে গ্যারান্টি লিখিয়ে দিল যে না অপারেশন করেন একদম সেরে যাবে, সারা জীবনে কোনো সমস্যা হবে না। এটা লেখা থেকে পারবে না, কারণ এটা হতেই পারে সমস্যা। মেডিকেল সায়েন্সে এরকম ভাবে গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না। তো এবারে কি হলো, অপারেশন করলে কি হলো, আপনি একটা বডির একটা জায়গায় আপনি মানে হস্তক্ষেপ করছেন যেটা আপনার অপারেশন করার দরকার ছিলই না হয়তো। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কি, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা যে অপারেশন করার পর জিনিসটা বাইরে জায়গায় চলে গেছে। হয়তো অপারেশন করে আপনি 6 মাস ভালো আছেন, ম্যাক্সিমাম 1 বছর ভালো, 1 বছরের মধ্যে আপনার সমস্যা আসবেই। তখন আপনি কি করবেন, আবার অপারেশন করবেন? তো বারবার অপারেশন করার থেকে আপনি যতটা সম্ভব যতদিন পারেন মেডিসিনে থাকুন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো অপারেশনের ক্ষেত্রে, যেখানে দেখুন যেখানে একদমই করতে হবে সেটা আলাদা ব্যাপার, ধরুন আমার পা ভেঙে গেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার যদি কোমরে ব্যথা করার জন্য অপারেশন করতে হয় বা নি রিপ্লেসমেন্ট করতে হয় হাঁটু ব্যথার জন্য, সেটা তো ঠিক না। সেটা আপনার মেডিসিনে সেরে যাবে, থেরাপিতে সেরে যাবে। আমরা তো বলছি যে এখন আয়ুর্বেদের যে আগে তো এতটা ছিল না, এখন তো আয়ুর্বেদের মানে অনেক ট্রিটমেন্ট হচ্ছে, অনেক অ্যাডভার্টাইজ, অনেক বিজ্ঞাপন, অনেক কিছু হচ্ছে। তো এখন সারছে, এটা আগেও সারতো, আগে লোকে এত জানতো না। এখন যে প্রচারটা চলছে সত্যিই সেরে যায়, মানে নি রিপ্লেসমেন্টের দরকারই নেই। আপনি যতক্ষণ পারেন করুন, তারপরে আপনার যদি মনে হয় যে হচ্ছে না সেটা আপনার উপর, কিন্তু প্রথমেই যাবেন না অপারেশনে। আগে আপনি দেখুন 4-5 মাসের মধ্যে আপনি তো ফল পাবেন, অনেকে ফল পাচ্ছে। আপনারা দেখুন না, আমাদের কাছে অনেক পেশেন্ট আসছে, তাদের অনেক প্রুফ আছে যারা ফল পাচ্ছে, তো সেটা আপনারা পাবেন। এরকম তো না সবাই পাচ্ছে আপনারা পাবেন না। তো আগে আসুন, ট্রিটমেন্ট করান, তারপরে যদি আপনার মনে হয় যে না হচ্ছে না, তখন আপনার ব্যবস্থা, কিন্তু এটা হবে না, সেরেই যাবে। আপনি ধরে রাখুন আপনার 100% যে আপনার ব্যথা যা ছিল আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে না বা আপনার অপারেশন করতে হবে না, এটা আপনার মেডিসিনে থেরাপিতে আপনার এটা পুরোপুরি কিওর হয়ে যাবে।
একদম, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনারাই কিন্তু আমাদের বলে থাকেন যে অপারেশন করার পরে ভালো হয়নি বা অপারেশন করার পর কয়েকদিন ভালো থাকার পর সমস্যা আরো 2 গুণ বা 3 গুণ বেড়ে গেছে, সেটা কোমরের ক্ষেত্রে হোক বা হাঁটুর ক্ষেত্রে হোক। তাই কেন এত লাখ টাকা খরচা করে আপনি অপারেশন করতে যাবেন যে অপারেশনের কোনো গ্যারেন্টি পর্যন্ত নেই? তো সেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার অবশ্যই আপনাকে আশ্বস্ত করছে যে কোমরের যে সমস্যাই হোক না কেন বা হাঁটুর যে প্রকারেরই ব্যথা হোক না কেন, সবকিছুর সমাধান কিন্তু লুকিয়ে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। জাস্ট যোগাযোগ করুন, ট্রিটমেন্টটা স্টার্ট করুন। কে আছেন শুনবো। নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্তমান কি করছি, আমার ঘুমের সমস্যা। কিসের ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না? বয়স কত আপনার? 61। 61। আপনার ঘুম হচ্ছে না, এই জন্য কি কোনো ঘুমের ওষুধ খান আপনি? না না, আমি খাই না। কতদিন ধরে হচ্ছে এটা? এটা বেশি দিন না, দিন 7 মতো হচ্ছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে ঘুম হচ্ছে না বললেন, এটাকে অ্যাকচুয়ালি ইনসোমনিয়া বলে, মানে আপনার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। তো ঘুম না হলে ঘুম তো আনা যাবে প্রচুর, কিন্তু এটা হচ্ছে আলাদা। কিন্তু আপনার কারণটা খুঁজতে হবে কেন ঘুম হচ্ছে না। আপনি যদি রাত্রেবেলায় খুব টেনশন করেন বা আপনি খুব ভাবছেন, ওভার থিঙ্ক করছেন, যেটা আপনার দরকারই নেই, না ভেবে তো কিছু হয় না, তো সেটা আপনাকে কমাতে হবে। আর আপনি যদি কোনো টেনশনের কারণে বা শরীর খারাপ আছে, ব্যথা আছে, অনেক কারণে হয়, আমরা যদি টেনশনের কারণে হয় সেটা ঠিক করতে হবে, ব্যথার কারণে হলো সেটাও আপনার ঠিক করতে হবে, তাহলে কি হবে, ঘুমটা আসবে। এবারে রাত্রেবেলা যদি আপনি ধরুন মোবাইল ইউজ করছেন, কোনো কিছু সিরিয়াল হোক বা কোনো কিছু দেখছেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু সেটা দেখা চলবে না। আপনাকে ঘুমোতে হবে, আপনাকে ট্রাই করতে হবে 11টার মধ্যে শুয়ে, যে 11টা তো বেশি বললাম, আপনার যা বয়স, আপনাকে 10টার মধ্যে শুয়ে যেতে হবে। 10টার মধ্যে শুয়ে যেতে পারেন আপনি, হয়তো প্রথমে ঘুম আসছে না, আধ ঘন্টাটা চোখ বন্ধ করে দেখুন, একটু মনটাকে স্থির করুন, দেখবেন ঘুম চলে আসবে। আর তাতেও কোনো কাজ যদি না হয়, আপনার ধরুন কোনো ব্যথার কারণে হচ্ছে বা মানসিক চাপ, শারীরিক কোনো সমস্যা আছে, মানসিক কোনো সমস্যা আছে, অনেক কারণে তো ঘুম মানুষ আসে না। তো এটা তো আপনার ঠিক করতে হবে। যদি শরীরে আপনি 6 ঘন্টা 7 ঘন্টা করে আপনার ঘুম পার ডে না হয় আপনার এই বয়সে, তাহলে কিন্তু আপনার অন্যান্য সমস্যা আসতে পারে, সুগার, প্রেশার, অন্য যে কোনো কিছু আসতে পারে আর কি। তো আমাদের এই ঘুমের যদি বলছেন, স্লিপ থেরাপি একটা আমাদের আছে, যেটাকে আপনাকে পুরোপুরি প্রপার কাউন্সিলিং করে দিয়ে, আপনার একটা থেরাপি দিয়ে আপনাকে, যাতে আপনার প্রপারলি ঘুম আসে, মানে আপনাকে শিরোধারা যেটাকে বলছি আমরা, সেটা একটা পঞ্চমের মধ্যে পড়ছে আর কি, সেটা খুব ভালো একটা থেরাপি আছে। এটা করলে আপনার এই যে সমস্যা, আপনার হয়তো কোনো মানসিক চাপ আছে, যাই থাকুক না কেন, এটা আপনার সেরে যাবে। তো আপনি কোনো দ্বিধাবোধ না করে আমাদের হেল্পলাইনে আমরা যোগাযোগ করুন। আপনার এই যে সমস্যাটা হচ্ছে ঘুম আসছে না, এই সমস্যা দেখবেন আপনার 1 মাসের মধ্যেই আপনার ঘুমটা আসবে। কিন্তু আপনাকে কিছু কথা বলা হবে, সেগুলো শুনতে হবে আপনাকে। আপনি যদি আমাদের কথাবার্তা শোনেন, আমাদের দেওয়া প্রেসক্রিপশন আপনি ফলো করেন, আপনি যদি কথা করেন, তাহলে আপনি যে ঘুম আসছে না বলছেন, এটা কিন্তু সেরে যাবে। আর এটা থেরাপি করলে এটা আপনার আরো ভালোভাবে সেরে যাবে, আপনার ঘুমও ঠিকঠাক থাকবে, আপনার শরীরের বাকি সবকিছু ঠিক থাকবে। ঘুম যদি না হয় মানুষ কেন, যে কোনো জিনিসে, তার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তো এটা সবারই ঘুমটা দরকার একটা, সেটা 6 থেকে 7 ঘন্টা আপনার ঘুমোতেই হবে। তা আপনি দেরি না করে যোগাযোগ করুন, আপনার একটা সমস্যার সমাধান হয়ে যাবে। একদম। তবে ঘুমের ওষুধ খেয়ে না ঘুমানোটাই কিন্তু শ্রেষ্ঠ একটি উপায়। তো কিভাবে ঘুমের ওষুধ ছাড়া আপনি ঘুমকে ডেকে আনবেন, তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। কোমরের পর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হাঁটুতে ব্যথা। হাঁটুর ক্ষেত্রেও একই বিষয়, কেন এই সমস্যা হয় ডাক্তারবাবু জানবো, এবং অবশ্যই এর নিরাময় কি লুকিয়ে রয়েছে এনবিপিতে। হ্যাঁ, দেখুন, হাঁটুর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের জয়েন্ট থাকে, ফিমার বোন থাকে, আর ওই আমাদের যে নি জয়েন্ট থাকে আর কি, দুটো বোনের যে জয়েন্ট থাকে, সেটা হচ্ছে আমাদের হাঁটুরা ধরে রাখছে আর কি। তো এবার হাঁটু জয়েন্টে কি হচ্ছে, ওখানে দুটো যে বোন আছে, দুটো বোনের মাঝখানে একটা ফ্লুইড থাকে, যেটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটা হচ্ছে একটা অনেক সময় কি, অনেক বয়স হয়ে গেলে, ধরুন 60-70 হয়ে গেলে, তখন এটা আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে, সেটা নর্মাল। কিন্তু আপনার কি হয়, কম বয়সে আপনার এই ফ্লুইডটা শারীরিক কোনো, মানে আপনি হয়তো কোনো সিডেন্টারি লাইফস্টাইলের জন্য আপনারা শুকিয়ে যাচ্ছে, তখন কি হবে, দুটো ঘর ঘষা খাবে। কারণ মাঝখানে যে ফ্লুইডটা ছিল, সেই ফ্লুইডটা তো জায়গাটাকে লুব্রিকেট করে রাখছিল, তার মানে ঘষা না খায়। শুকিয়ে গেলে কি হবে, দুটো হাড় ঘষা খাবে, তখন দেখবেন আপনার পায়ে কটমট করে আওয়াজ হচ্ছে, হাঁটু দেখবেন মানে আওয়াজ হচ্ছে, হাড় ওই জন্য মানে বারবার ঘষা খেতে কি হবে, হাড় আপনার ক্ষয়ে যাবে, টুকটাক হাড়ের টুকরো, মানে অনেকে দেখবেন, মানে আপনি যদি এক্সরে করতে যান, আপনার আর্থ্রাইটিস থাকলে, নি জয়েন্ট পেইন থাকলে, আপনার দেখবেন যে হাড়ের টুকরো বেরিয়ে আসবে, এটা আপনি এক্সরেতে পুরো দেখতে হবে, সেটাকে অস্টিওপোরোসিস বলে আর কি। তো এই ক্ষেত্রে কি হয়, তো আপনি যদি এটা এক্সরেটা করে নেন, হাড়ের সমস্যা হচ্ছে, তো এটা পুরোপুরি ট্রিটমেন্ট করা যাবে। এটার মেডিসিনও সেরে যাবে, আপনার যে ফ্লুইডটা আসবে মেডিসিনে চলে আসবে, আর আপনি যদি পঞ্চকর্ম থেরাপি করে নেন, উইদিন 1 মান্থের মধ্যে আপনার এই যে ফ্লুইডটা ধরুন একদমই চলে গেছে, শুকিয়ে গেছিলো, এটা আপনার আস্তে আস্তে রিস্টোর হয়ে যাবে। তো এই জন্য নি জয়েন্ট পেন যেটা হবে, তাদের তো খুব ভালো ট্রিটমেন্ট আছে, মানে ব্যাক পেনের মতো, কোমরের ব্যথার মতো নি পেনেও খুব ভালো ট্রিটমেন্ট আছে, খুব ভালো থেরাপি আছে। করলে আপনার এই যে ফ্লুইডটা বললাম, সাইনোভিয়াল ফ্লুইডটা আবার ফিরে আসবে, এবং আমার ট্রিটমেন্টটা আবার ভালোভাবে জিনিসটা হয়, আপনি আবার আগের মতো হাঁটাচলা করতে পারবেন,
সিঁড়ি উঠতে নামা করতে সবই করতে হবে না আর কি। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বলছি আমার দিদির জন্য। দিদির 12 নম্বর ডিস্কটা একটু মানে হয়ে গেছে, ডাক্তার বলেছে ইঞ্জেকশন দিতে। বা মুখে মুখে যে ইনহেলারের মতন যে দেয়, সেটা আমার ঠিক জানা নেই ওগুলি। আচ্ছা, সেটা আচ্ছা, কোথা থেকে ফোন করছেন বা আপনারা কোথায় থাকেন? আমরা বিজয়গড় থাকি, বিজয়গড় 5 নম্বর। বিজয়গড়। আচ্ছা, আচ্ছা, কতদিন ধরে হয়েছে এই যেটা বললেন, যেটা আমার যে বললেন সমস্যাটা হয়েছে? সমস্যাটা আগে লাম্বার স্পন্ডিলাইটিস ছিল, আচ্ছা। কিন্তু 12 নম্বর ডিস্কটা একটু ডিস্ট্রয় হয়ে গেছে। আচ্ছা। আর ডাক্তার বলে ইঞ্জেকশন দিতে। কোথাও কি পড়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না এটা দেখুন ইঞ্জেকশনের দরকার নেই, আমি বলছি আপনি শুনে নিন, আমি বলছি। দেখুন আপনার এটা ইঞ্জেকশন দরকার নেই, কারণ ইঞ্জেকশনটা দিলে কি হবে, ওটা আপনাকে টেম্পোরারি আপনার ভালো করবে। ইঞ্জেকশন দেবেন, ব্যথা দেবেন, কমে গেছে, দেবেন 1 মাস পর আপনাকে বলবো আবার একটা ইঞ্জেকশন দিতে হবে। এমনকি আপনার ইঞ্জেকশনের ডোজটা আসতে বাড়তে থাকবে। প্রথমেই জাস্ট কথা বলছি, পারে প্রথমে আপনার 100 দেওয়া হলো, এই 1000 দেওয়া হলো, পরে আবার 1500 mg ইঞ্জেকশন দিতে হবে। তো ইঞ্জেকশনটা কিন্তু আপনার এটা পার্মানেন্ট সলিউশন নয়, এটা টেম্পোরারি সলিউশন। আপনাকে প্রতি মাসে মাসে নিতে হবে। এমনকি তখন কি হবে, আপনার বডি বা আপনার ওই যে L12 বললেন, ওটা আপনার ইঞ্জেকশনের ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে কি হলো, আপনি ইঞ্জেকশন নিলে ওটা কাজ করবে, আপনারা কাজ করবে না। এটা তো আর ট্রিটমেন্ট হতে পারে না। আপনি একবার নিলে হবে না, ওটা আপনাকে হয়তো বলেছে একবার নিলেই হয়ে যাবে, এটা একবার নিলে হবে না। একবার নেবেন, দেখুন ওই দিন 6 মান্থে আবার ব্যথা আসছে, আবার বলবেন, আবার বলে আরেকটা ইঞ্জেকশন নিয়ে নিন, ডোজ বাড়ান, আবার দেবেন। এরকম করে আপনাকে মোটামুটি 3-4টা ইঞ্জেকশন দেওয়া হবে, এবং ধরে রাখুন এটা তারপরেও সারবে না। কারণ ইঞ্জেকশনটা আপনার রোগটাকে চাপা দেওয়া হচ্ছে। আমরা যেটা বলছি, আপনাকে রোগটাকে গোড়া থেকে চিকিৎসা, মানে রুট কজ ট্রিটমেন্ট। আমরা সিমটম দেখে না, আমরা আপনার সাইন দেখে ট্রিটমেন্টটা করবো, যেটা হয়েছে পুরোপুরি সারে। তো এটা ইঞ্জেকশন না নিয়ে আমি যেটা বললাম, একটা থেরাপিটা করে নিন। আপনি থেরাপি করলে তো দেখতে পাবেন যে আপনি 1 মাস 15 দিনের একটা থেরাপি হয় আমাদের, 15 দিনের সেট আপ নিলে আপনি দেখবেন সেটা আপনার যে ব্যথাটা হচ্ছে বা যেটা ডিজেনারেটিভ চেঞ্জেস এসছে, ওটা আস্তে আস্তে সেরে যাবে। থেরাপির মধ্যে আমাদের মাসাজ টাসাজ সব কিছু আছে, যেটা পঞ্চকর্ম থেরাপি হয়। আপনারা তো এখন অনেকেই জানেন যে দেখবেন একটা ফেমাস হচ্ছে কেরালিয়ান পঞ্চকর্ম। অ্যাকচুয়ালি কেরালিয়ান পঞ্চকর্ম বলে পঞ্চকর্ম একটাই হয়, যেটা ওরা এইভাবেই করে। কিন্তু এরকম না যে কেরালিয়ান পঞ্চকর্ম করতে হবে, সেটার থেকে আপনি আমাদের পঞ্চকর্ম কেরালিয়ান পঞ্চকর্ম স্টাইলেই করা হয়। ব্যাপারটা হচ্ছে, এটা মানুষের ধারণা হয়ে গেছে যে কেরালায় পঞ্চকর্ম কেরলে কি করতে হবে। পঞ্চকর্ম কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসছে, সবাই সব সেমভাবেই করে, ওরা ফেমাস হয়ে গেছে। আমাদের এখানে সেইভাবে মানুষ জানে না বলে মানুষ ওখানে কি করাচ্ছে। তো আপনি সেম ট্রিটমেন্ট, সেম পঞ্চকর্ম আপনি এখানেও পাবেন। আপনি পঞ্চকর্ম করান, আপনার এই সমস্যা আপনি দেখতে পাবেন যে এটা সেরে যাবে। অনেক এরকম এক্সাম্পল আছে এই সমস্যা সেরে গেছে। একদম। তাই যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে, এবং যোগাযোগ করার জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37। এই নাম্বারে ফোন করলেই কিন্তু আপনার সমস্যার সমাধানের পত্রে কিন্তু কিভাবে আপনি পাবেন, কোথায় পাবেন। আসলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাড্রেস, আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে। চাইলে আমরা কলকাতা বা হাওড়াতেই আমাদের চেম্বার সীমাবদ্ধ রাখতে পারতাম, কিন্তু যাতে আপনাদের সমস্যা নিয়ে আপনাদের অনেকটা দূর জার্নি না করতে হয়, সে কারণে কিন্তু আমাদের চিকিৎসকেরা কষ্ট করে পৌঁছে যাচ্ছেন কলকাতা থেকে একেবারে আপনার জেলায়, আপনার বাড়ির কাছাকাছি। সেক্ষেত্রে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে 2 কদম এগিয়ে এসে যোগাযোগ কিন্তু করতেই হবে। প্রত্যেকটি জেলাতে চেম্বার রয়েছে, এমনকি আসাম, ত্রিপুরা, দিল্লিতেও আমাদের চেম্বার রয়েছে। তো যারা যোগাযোগ করতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন, কথা বলুন, আর আপনার কাছাকাছি চেম্বারে চলে আসবো অস্থির আরেকটি সমস্যায়, সেটা হচ্ছে যে গোড়ালিতে ব্যথা। আমরা জানি গোড়ালিতে ব্যথার অনেকগুলো কারণই হতে পারে, কিন্তু ডাক্তারবাবু একটু জানতে চাইবো যে গোড়ালিতে ব্যথার সমস্যা কি সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব? হ্যাঁ, গোড়ালি ব্যথা যেটা হয় সেটা আরো অনেক কারণ থাকে। তো আগে আমি কারণগুলো বলি, তারপরে আমি সমাধানে আসছি। অ্যাকচুয়ালি আপনার ধরুন অনেকে দেবেন গোড়ালি একটা এক্সরে করলে দেখবেন একটা গোড়ালির একদম গোড়ার দিকে একদম ছোটালো অংশ আসতে বেরিয়ে আসছে, অনেকে এটাকে বলে ক্যালকিনিয়াস স্পার, মানে আপনার ওই জায়গাতে ক্যালসিয়াম ডিপোজিশন বেড়ে গেছে, সেই জন্য আপনার একটা স্পারের মতো বেরিয়ে আসছে, অনেকে ওটাকে বলে হাড় বাড়ছে। তো এটা অনেকে একটা ভুল ধারণা আছে যে এটা কেটে দিতে হবে, মানে ওটাকে সার্জারি করে দিতে হবে। তো আপনি যে সার্জারি করবেন তারপরে কি গ্যারান্টি আছে আপনার ওই জায়গাতে আবার ক্যালসিয়াম ডিপোজিশন হবে না? কোনো গ্যারান্টি নেই। আপনার আবার ওই জায়গায় ডিপোজিশন হবে, আপনার ওই জায়গাটা আবার হাড় বাড়বে। তো গোড়ালির যে ক্যালকিনিয়াস স্পার আছে, সেটা ট্রিটমেন্ট হচ্ছে, প্রথমে হচ্ছে আপনাকে শক্ত চপ্পল পরা বন্ধ করতে হবে, মানে যে জুতো সোলটা হচ্ছে হার্ড সোল, সেটা পরা বন্ধ করতে হবে। বাড়ির মধ্যে খালি পায়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা খালি পায়ে বেশিক্ষণ হাঁটাচলা করা চলবে না। এটা করলে কি হবে, আপনার ওই যে হাড়টার ওখানে প্রেসার পড়বে, ব্যথা বাড়বে আরো। আর আপনার কিছু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, কিছু মেডিসিন করতে হবে, যাতে আপনার ওই জায়গাতে ক্যালসিয়াম ডিপোজিশন না হয়, ক্যালসিয়ামটা বাকি শরীরে ছড়িয়ে পড়ে। অ্যাকচুয়ালি কি হয়, ওইখানটা আপনার বোনটা এই কারণে বাড়ে, কারণ আমাদের বোনসের ট্রিটমেন্টের জন্য বা বোনসের নিউট্রিয়েন্টসের জন্য দায়ী হচ্ছে ক্যালসিয়াম। তো কি হয়, অনেক সময় ক্যালসিয়াম আমাদের বডির কোনো ডিজেনারেশনের কারণে ওই জায়গাতে ডিপোজিশন হয়ে যায়। ডিপোজিশন হয়তো ওই জায়গায় হাড়টা আস্তে আস্তে বেড়ে যায়। আপনি দেখবেন পুরো এক্সরেতে ধরা পড়ে যায় যে গোড়ালি ওখানটা চুচালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পাটা ওইটা ফুলে যাচ্ছে। তো এটার খুব একটা ভালো ট্রিটমেন্ট আছে, আপনার ওই হাড়টা বাড়বে না, যেটুকু বেড়েছিল সেইখানেই থাকবে।
হ্যাঁ, এটা ঠিক যে কমবে না ওইটা, কারণ একটা হাড় বেড়ে গেলে কমবে কি করে, কিন্তু আপনি যদি একদম আর্লি স্টেজে চলে আসেন তাহলে ওই হাড়টা আপনার বাড়বে না, ওটা ওখানে থাকবে, আপনার গোড়ালি ব্যথা কমে যাবে। আপনাকে নরম সোলের জুতো পরতে হবে, যেটার নাম হচ্ছে ডক্টর শু। যেমন দোকানে কিনতে পারে ডক্টর শু বললে, এটা নরম সোলের জুতো দেয়, সেই জুতো পরে হাঁটাচলা করতে হবে। বাড়ির মধ্যে খালি পায়ে বেশি হাঁটাচলা করা চলবে না। এইভাবে যদি নিজেকে ঠিকঠাক রাখতে পারেন তো ওই হাড়টা বাড়বে না, আর যেখানে ছিল সেখানেই থাকবে। কিন্তু ওটা যদি একবার আপনি অপারেশন করে দেন, কোনো গ্যারান্টি নেই অপারেশন করে বাড়বে না। এরকম অনেক দেখা যাচ্ছে, আপনি অপারেশন করে 6 মাস পর আপনার ওই হাড়টা আবার বেড়ে গেছে। মানে ওটা অপারেশন করা মানে ওই শুধু এক্সট্রা মশলা কেটে দিচ্ছে, বাকি ওটা পরবর্তীকালে আবার ওটা বেরিয়ে আসছে। তো সেখানে ক্যালকেমিয়াস পার বা গোড়ালি ব্যথা থাকলে একটা এক্সরে করে আমাদের কাছে নিয়ে আসুন, আমরা এটা ট্রিটমেন্ট করে দেবো। আপনার যদি হাড় বেরো থাকে সেই হাড়টা আপনার বাড়বে না, আপনি ডক্টর শু করুন, এইভাবে নিজেকে কি করুন, দেখুন এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। একদম উপায় কিন্তু রয়েছে, কারণ গোড়ালি ব্যথা নিয়ে আমরা এত পরিমাণে ফোন পাই, তো যে কারণেই আপনার গোড়ালি ব্যথার সমস্যা আসুক না কেন সবকিছু ট্রিটমেন্ট কিন্তু পাচ্ছেন অবশ্যই এনবিপিতে। কে আছেন পরের বন্ধু, একটু কথা বলবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? সুজিত, আপনার কোথা থেকে ফোন করছেন? হ্যালো, কোথা থেকে ফোন করছেন? বলছিলাম বারাসাত। বারাসত থেকে, বলুন কি সমস্যা? সমস্যা বলতে ম্যাডাম, আমি মানে আমার হাতের জয়েন্ট আবার পড়ে গিয়ে মানে লেগেছিল, ঠিক আছে, লাগার পরে দেখতে পাচ্ছি ওই জয়েন্টটাকে তুলেছে, আর জয়েন্ট আমি যখন চাপছি একটু ব্যথা, ভেতরে দিকে একটু ব্যথা হচ্ছে, পড়ে যাচ্ছে আমার জয়েন্ট এটা। কতদিন আগে হয়েছিল এটা? হ্যাঁ, কতদিন আগে হয়েছিল এটা? কতদিন বলতে আমার প্রায় 6-7 মাস হয়ে গেছে আমার। আচ্ছা, কোন জয়েন্টে, হাতের কোন জয়েন্টে? ওটা ঠিক হয়ে গেছিল, আবার ফির পড়ে গেছে। সেটা বলছি না, হাতের কোন জয়েন্টে, মানে রিস্ট জয়েন্টে, এলবো জয়েন্টে, কোন জয়েন্টে বলছেন? রিস্ট জয়েন্টে। রিস্ট জয়েন্টে, আচ্ছা। কোনো এক্সরে করেছিলেন যেমন পড়ে তারপরে? তখন আমরা ওষুধ দিয়ে আমার ঠিকঠাক হয়ে গেছে। আমি বলছি কোনো, আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আমি স্ক্রিনে বলছি। দেখুন, আপনি যেটা বলছেন আপনার রিস্ট জয়েন্টে পেন হচ্ছে, তো একটা আপনি কাজ করুন, আপনি আপনার রিস্ট জয়েন্টে একটা এক্সরে করে আমাদের যে মধ্যমগ্রাম চেম্বারে সেখানে চলে আসুন। আপনার কি হয়েছে দেখবো, সেটা দেখার পর ওটা হয়তো আপনার কোনো কিছু হয়েছে, সেই যে পড়ে গেছিলেন বললেন, তখন তো ঠিক হয়ে গেছিল মেডিসিন খেয়ে, তখন তো আপনি ব্যথা ওষুধ খেয়েছিলেন, তো সেরে গিয়েছিল। তো ব্যথা ওষুধ খেয়ে সেরে গেলে তো হবে না, এখন আপনার আবার ওটা আসছে, তো আপনি একটা এক্সরে করে নিয়ে আসুন, আমরা ওটা দেখে কি সমস্যা হয়েছে বলে, আপনার যদি কিছু হয়ে থাকে সেটা আপনার সেরে যাবে। আমাদের এখানে মেডিসিন খেলে আপনার যে শুধুমাত্র হাতের সমস্যা, তো 1-2 মাসের মধ্যে ওইটা আপনার সেরে যাবে, আপনি করতে পারবেন। তো এটা ফেলে না রেখে একটা এক্সরে করে আপনি আমাদের মধ্যগ্রাম চেম্বারে হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করে চলে আসুন, এটা চিকিৎসা আপনার হয়ে যাবে। একদম। তো সবকিছুর জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা শেষ কথা, তাই যোগাযোগ কিন্তু করতেই হবে। বাড়িতে বসে সমস্যা একেবারে আপনি সমাধান করে দেবেন এটা কোনো দিন সম্ভব নয়। তো যেটা সম্ভব নয় সেই কাজে বেশি মাথা না ঘামানোই ভালো। যেটা সহজ সরল উপায়, যেটা করে মানুষ উপকার পাচ্ছে, সেই কাজটাই কিন্তু করণীয়। অবশ্যই তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। কে আছেন একটু শুনবো। না সরি, বোধহয় আমাদের সাথে কোনো বন্ধু নেই। তো আরেকটুখানি শুনবো আমরা স্মল জয়েন্টের ব্যথাগুলো নিয়ে। অনেকেই বলে যে ছোট ছোট গাঁটগুলোতে ভীষণ ব্যথা হচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছি, তো তার কারণটা কি, কি জন্য এই ব্যথাটা হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, স্মল জয়েন্ট মানে ধরুন এই যে রিস্ট জয়েন্টের বড় বিগ জয়েন্ট আছে, ফিঙ্গার জয়েন্ট যে থাকছে, বা আপনার ধরুন যে পায়ের ধরুন ওই যে ছোট আঙুল আছে, আঙুলের জয়েন্ট, এগুলো হচ্ছে আলাদা। এটা কিন্তু আপনার হচ্ছে অ্যাকচুয়ালি স্মল জয়েন্ট পেন কিন্তু রিমোটের আর্থ্রাইটিসের কারণে হয়, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। মানে যেটা বিগ জয়েন্টে পেন হয় অস্টিও আর্থ্রাইটিসের কারণে, স্মল জয়েন্টে পেন হয় কিন্তু রিমাটের আর্থ্রাইটিসের কারণে, মানে যেটাকে আর এ ফ্যাক্টর বলি আমরা, বা আর এ ফ্যাক্টর যেমন টেস্ট করলে ধরা পড়ে সেটা আছে কি নেই, সেটা আপনার নর্মালি 5 এর মধ্যে থাকতে হয়, তার বেশি হয়ে গেলে সেটাকে বলে আপনার রিমাটের আর্থ্রাইটিস হয়েছে। সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধরুন কেউ গরম সেক বা ঠান্ডা সেক নেবেন না, ওটা কিন্তু আরো বাড়বে, তাহলে ওটার ট্রিটমেন্টটা আপনাকে সম্পূর্ণ মেডিকেটেড করতে হবে, সেটা পুরো ট্রিটমেন্ট আলাদা আছে। তো কারো যদি স্মল জয়েন্টে পেন হয়, আপনি চটজলদি যোগাযোগ করুন, কারণ এটা কিন্তু কোনো বয়স হয় না। স্মল জয়েন্ট পেন আপনার যে কোনো বয়স হতে পারে, যে কোনো সময় হতে পারে, যে কোনো কারণে হতে পারে। তো এটা হলে কিন্তু আপনার যদি আর এ ফ্যাক্টর কোনো কারণে বেশি থাকে, তো এটা আর্লি স্টেজে আপনি ট্রিটমেন্ট করে নেন, তাহলে হয়তো আপনাকে এটা 1-2 মাসের মধ্যে সেরে যাবে। না হলে কিন্তু এই আর এ ফ্যাক্টর যদি বেশি থাকে, বা আপনার স্মল জয়েন্টে পেন হতে থাকে, আপনি ফেলে রাখেন এটাকে, বা ভুলভাল কারণে তেলের ম্যাসাজ করেন, বা হট সেক বা কিছু নেন, তো এটা আপনার আরো বেড়ে যাবে। আর এটা পরবর্তীকালে কি আপনার আঙুল টাঙুল বেঁকে যেতে পর্যন্ত পারে। অনেকের ক্ষেত্রে হয়েছে এটা আঙুল বেঁকে যাচ্ছে আস্তে আস্তে, আঙুল ঠিক করে ভাঁজ করতে পারছে না। তো এই জন্য এটাকে বলছে আর রিমোটের আর্থ্রাইটিস, এটা আলাদা জিনিস। এটার জন্য কারো যদি হয়, ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদে খুব ভালোভাবে আছে, আপনার 4-5 মাসের মধ্যে এই জিনিসটাও সেরে যাবে। আপনাকে শুধু প্রথমে আর্লি স্টেজে যোগাযোগ করে এটা ট্রিটমেন্ট করাতে হবে, এটাকে ফেলে রাখবেন না। অস্টিওআর্থ্রাইটিস ফেলে রাখলে আপনার হাড় ক্ষয়বে, কিন্তু এটা ফেলে রাখলে আপনার পুরো বডি কিন্তু আস্তে আস্তে স্টিফ হয়ে যাবে, এমনকি আপনি পরবর্তীকালে আঙুল ভাঁজ করতে পারবেন না। তো কারো ক্ষেত্রে এটা হয়ে থাকলে আপনারা খুব শীঘ্রই যোগাযোগ করুন, এটা ট্রিটমেন্ট হয়ে যাবে। একদম। তো রিমোটেড আর্থ্রাইটিসের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, এবং এর জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। সঠিকভাবে যদি রিমোটেড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট না করেন, আমরা দেখেছি যে আমাদের চেম্বারেও অনেকে এসেছে যারা হয়তো ট্রিটমেন্ট
ট্রিটমেন্টের নামে কোথাও গিয়েছেন কিন্তু সেখানে সঠিক ট্রিটমেন্ট পাননি, ফলে তারা একটা গ্লাস ধরতে পারছে না, তাদের হাতের আঙুল একদম বেঁকে যাচ্ছে। তো রিমোটেড আর্থারাইটিসকেও বোধহয় অবহেলা করা উচিত না, এটা ভীষণ যন্ত্রণাদায়ক। এবং রিমোটেড আর্থারাইটিসকে ঠিক রাখার জন্য কি পেটকে ভীষণ ভালো রাখার একটা কোথাও প্রয়োজন রয়েছে? হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিসটা তো হচ্ছে আমবাত বাংলায় বলছে। আর আমবাত মানে এখানে আম আছে যেহেতু, তো পেটের আমাশা বা পেটের সমস্যার কারণে এই জিনিসগুলো এটা দীর্ঘদিন ধরে হতে গেলে তো পরবর্তীকালে আপনার এই আমবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস আসে। তো এটা ঠিক করতে গেলে অবশ্যই পেটকে ঠিক রাখতে হবে, সেটা একটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার, আলাদা একটা ব্যাপার। মানে আপনাকে ভালো খাওয়া দাওয়া করতে, ভালো রকম মানে এরকম দামি খাবার দাওয়া তা না, বাড়ি খাওয়া দাওয়া করতে হবে, আপনাকে তেল বা স্পাইসি খাবার আপনাকে কম খেতে হবে, এইসব করলে আপনার এটা হবে। কিন্তু তার আগে আপনার যদি হয়ে থাকে এটা, তাহলে আপনি এটা এসে ট্রিটমেন্ট করান। কারণ এটা যদি একসঙ্গে আপনার আঙুল বাঁকতে আরম্ভ করে যায় বা আপনার ধরুন হাঁটু কোনো কারণে বেঁকে যাচ্ছে, তো এগুলো কিন্তু মারাত্মক একটা বাজে জিনিস। তো তার হওয়ার আগে চলে এলে আপনার এই ট্রিটমেন্টটা করলে এটা কিন্তু সেরে যাবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি হুগলি থেকে আরামবাগ থেকে একটু মনে করছি। আচ্ছা, আরামবাগে আমাদের চেম্বার আছে জানেন তো? হ্যাঁ, আচ্ছা বেশ, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার চুল হচ্ছে, ঠিক আছে, হুম বছর কানেক হয়ে গেছে, অনেকটা চুল উঠে গেছে, হুম সেই জন্য ডাক্তার কাছে একটু পরামর্শ চাই। ওকে। চুল উঠে যাচ্ছে? হুম আচ্ছা, এটা কত কত বয়স আপনার? আমার বয়স 26। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। দেখুন, চুল ওঠার তো অনেক কারণ থাকে। তো এটা আপনার 26 বছর বয়সে চুল উঠছে, মানে এটা হতে পারে আপনার জলের কারণে উঠছে, বা আপনার জেনেটিক কোনো কারণে হোক, বা আপনি খুব টেনশনে আছেন, অনেক কারণে চুল ওঠে, ঠিক আছে। বা চুলের যে আমাদের গোড়া থাকে সেখানে অ্যাকচুয়ালি প্রপার যদি ব্লাড সার্কুলেশন না যায়, মানে যেখান থেকে চুলটা আমাদের বেরোচ্ছে, তাহলে আপনার সেই জায়গাতে চুল উঠতে পারে। তো এটা এখন খুব ভালো আমাদের একটা আলাদা ডিপার্টমেন্ট হয়ে ট্রিটমেন্টটা হচ্ছে, লা এলিগ্যান্সের ট্রিটমেন্ট। এখানে আপনি হেয়ারের যে ট্রিটমেন্টটা বলছেন, এটা কিন্তু খুব ভালোভাবে আপনার এটা ঠিক হয়ে যাবে। মানে আপনাকে প্রথমে মেডিসিন দিয়ে তারপরে থেরাপি দিয়ে আপনার এই যে চুলের যে হেয়ার ট্রিটমেন্টটা হবে, এটা কিন্তু আপনার দেখতে পাবেন যেটা আপনি 2-3 মাসের মধ্যে আপনার রিকভারি করছে এটা। তো আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, সেখান থেকে যোগাযোগ করে প্রথমে আপনি একটা মেডিকেল ট্রিটমেন্ট নিন আরামবাগ থেকে, তারপরে আপনি আমাদের কলকাতাতে এসে এই যে লা এলিগ্যান্স ট্রিটমেন্টটা নিলে আপনার যে হেয়ার ফল সমস্যাটা এটা কিন্তু সেরে যাবে। আর আপনাকে প্রপার একটা ডায়েট চার্ট আমরা বলে দেবো যে এই খাওয়া দাওয়া করতে হবে, এই খাওয়া চলবে না, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা সব বলে দেবো। কিছু করে আসতে হবে না, আপনি জাস্ট একবার এসে যোগাযোগ করুন, চেম্বারে আসুন, আপনার এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। একদম। আমাদের বন্ধুদের জন্য আরো একবার বলে রাখবো কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। আমাদের চেম্বার কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন মেচেদাতে, ডক্টর এন ভট্টাচার্য থাকেন, মাঝে মধ্যে স্যারকেও কিন্তু পেয়ে যান, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন অবশ্যই আরামবাগ চেম্বারে, ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন বর্ধমান চেম্বারে, ডক্টর বি শর্মাকে এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ স্যারকে পাচ্ছেন। যারা ডক্টর বি শর্মার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন। শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন এবারে ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে ডক্টর এ হালদারকে, শিলচর অর্থাৎ আসামের বন্ধুরা পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে। শিলচরের পর ডিব্রুগড় এবং যদি গুয়াহাটির কথা বলি আসামের বন্ধুদের জন্য, তারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু পুরুলিয়াতে আমাদের চেম্বার, পুরুলিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু চেম্বার ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বোলপুরে ডক্টর এস ভাদুরীকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বনগাঁয় ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আলিপুরদুয়ারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেডিয়াতে চেম্বার রয়েছে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে, হলদিয়া চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পাচ্ছেন গঙ্গারামপুর চেম্বারে ডক্টর এস ঘোষালকে, এবং আগরতলা ত্রিপুরার বন্ধুরা এবার কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন চেম্বার অবশ্যই আমাদের মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন ল্যান্সটাউন হাজরাতে, হাতিবাগানে চেম্বার রয়েছে, খিদিরপুরে চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে, এবং চেম্বার রয়েছে অবশ্যই আমতলাতে। দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য বৃহস্পতিবার থাকবেন আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি সীমা রায় বলছি হাওড়া। হ্যাঁ বলুন কি সমস্যা আছে? হ্যাঁ বলছি, আমার না মাস খানেক ধরে একটা গোড়ালিতে ব্যথা হচ্ছে, এক গোড়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোড়ালির নিচের দিকটাতে। হুম আমি একটু ঠান্ডা গরম সেঁক দিয়ে দেখেছি, এক্সরেও করিয়েছি, কিছু বেরোয়নি। হুম হ্যাঁ, তো এটা কেন হচ্ছে মানে ডাক্তার তো সেভাবে কিছু বলতে পারেনি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 25। 25? হ্যাঁ 25। আচ্ছা আচ্ছা,
আপনার যে গোড়ালিতে ব্যথা করছে, আপনার যখন এক্সরে কিছু বেরোচ্ছে না, ওটা একটা ব্লাড রিপোর্ট করতে তো ইউরিক অ্যাসিড করেছেন? হ্যাঁ, ইউরিক অ্যাসিডও কিছু বেরোয়। কিছু বেরোয়নি তো, তাই তো? আচ্ছা, আপনার গোড়ালি ওখানটা কি ফেটে গেছে বা ক্ষয়ে যাচ্ছে, এরকম কিছু হয়েছে? মানে গোড়ালির নিচে একদম নর্মাল আছে, মানে দেখে কিছু বোঝাও যাচ্ছে না, একটু শুধু হাত দিলে শক্ত লাগছে। শক্ত লাগছে? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, যেটা বলছেন একটু হাত দিলে শক্ত লাগছে, এটা আপনার হতে পারে হয়তো ওখানে কোনো কর্ন টাইপের কিছু, মানে আস্তে আস্তে ফর্মেশন হচ্ছে, এখনো ফর্মেশন হয়নি। যেহেতু আপনার ইউরিক অ্যাসিড নর্মাল আছে, যেহেতু আপনার এক্সরে নর্মাল আছে, যেহেতু ওখানে কোনো কিছুই নেই, সেক্ষেত্রে আপনার এটা হতে পারে ওখানে হয়তো আপনার ওই জায়গাতে একটা ফ্যাট ডিপোজিশন হয়, কর্ন আসে আর কি। তো এই কারণে ব্যথা করছে। আপনি খালি পায়ে একদমই থাকবেন না, মানে বাড়ির মধ্যে হাঁটাচলা করলেও চেষ্টা করুন, বাড়ির মধ্যেও স্লিপার পরে হাঁটাচলা করার। আর যেটা বললাম একটু আগে, ডক্টর শুনুন, একটু নরম সোলের যে চপ্পল বা জুতো হয় সেই জুতো পরুন, মানে হার্ড সোলের জুতো পরবেন না। আর আপনি, আমাদের তো হাওড়াতে অনেকগুলো চেম্বার আছে, আপনার বাড়ি থেকে যেটা কাছে হবে সেই যোগাযোগ করে সেখানে চলে আসুন, এটা কিন্তু সেরে যাবে, এরকম কোনো ব্যাপার না, সারবে না। এটা হতে পারে আপনার হয়তো কর্ন হচ্ছে, ওইখানে কর্ন ফর্মেশন হচ্ছে, তো এটা যদি ইনিশিয়াল স্টেজে হয়, আপনার ফর্মেশন হওয়ার আগে এই জিনিসটা কিন্তু সেরে যাবে। আর যদি আপনি ফেলে দেবেন তাহলে হয়তো কর্ন ফর্মেশন দেখতে হবে, জায়গাটা বলুন না শক্ত শক্ত লাগছে, তো শক্ত তখনই লাগে যখন ওইখানে কর্ন ফর্মেশন হয় আর কি, মানে একটা ফ্যাট ডিপোজিশন হয় আর কি, যে কোনো জায়গাতে মানুষের হতে পারে। তো এটা কোনো ভয়ের কারণ নেই, এটা কিন্তু আপনার আস্তে আস্তে সেরে যাবে, মেডিসিনে সেরে যাবে, কোনো অপারেশন, কোনো কাটাকাটি, কোনো কাটাছাড়া কিচ্ছু করার দরকার নেই। আপনার বাড়ি থেকে যেই চেম্বারটা হাওড়াতে কাছে হবে সেখানে আপনি হেল্পলাইনে যোগাযোগ করে চলে আসুন, আপনার এটা সেরে যাবে। একদম। সমস্যা যাই হোক না কেন, সমাধান কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছে, তাই যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে। আমরা অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, সময় সংক্ষিপ্ত। রিমোটেড আর্থারাইটিসের পাশাপাশি আমাদের আরো একটা আর্থারাইটিসের সমস্যা আছে, সোরিয়াটিক আর্থারাইটিস, যেটা মারাত্মক ভয়ঙ্কর একটি সমস্যা। খুব সংক্ষিপ্ত সময় শুনবো এই ট্রিটমেন্ট বা এর কারণটা কি। সোরিয়াটিক কথাটার মধ্যে আছে সোরিয়াসিস, তো সোরিয়াসিস মানে আপনার হচ্ছে চর্মরোগ, মানে স্কিন ডিজিজ। তো কারো ক্ষেত্রে যদি আপনার স্কিন ডিজিজ তো হয় লিভারের কারণে, তো কারো যদি এলএফটি রিপোর্ট খারাপ থাকে, ধরুন মানে এলপি বা অ্যালকালাইন ফসফেট হোক বা এসডিওটি এসডিবিটি খারাপ থাকে, সেক্ষেত্রে তার পরবর্তীকালে স্কিন ডিজিজ আছে। ওই স্কিন ডিজিজ আছে, কেউ প্রপার ট্রিটমেন্ট না, অনেকে স্কিন ডিজিজের মেডিসিন খেয়ে নিল, উপর থেকে টুকটাক যে অ্যালার্জি বা র্যাশ বেরিয়েছে সেরে গেল, কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু আবার একটা সমস্যা হতে পারে। তো সেই জন্য যদি কারোর স্কিন ডিজিজ থাকে সেটাকে না ফেলে রাখবেন না, সেটাকে ইয়ে করুন। এটা থেকেই যে আর্থ্রাইটিসটা আসছে, আপনার যেখানে আপনার যে স্কিনে একটা প্যাচ এসেছিল সেইখান থেকে আপনার একটা পেন আসে, মানে খুব প্রিকিং পেন বা খুব বাজে একটা পেন আসে, যে পেনটাকে বলা হয় আর্থ্রাইটিস। তো সেটা একটা অনেক দিন ধরে থাকতে গেলে সেটা কনিক স্টেজে গিয়ে সোরিয়াটিক আর্থ্রাইটিসে দাঁড়ায়। তো এটা ট্রিটমেন্ট করে নিন, সেরে যাবে। কে আছেন পরের বন্ধু দেখবো। নমস্কার। নমস্কার। এই আমার না একটু ডায়াবেটিসের ধাক্কা, হ্যাঁ, ডায়াবেটিসটা খুব একটু মাত্রায় আছে, সেটাকে একটু কম রাখার কি করা যেতে পারে? আপনি কোথা থেকে ফোন করছেন? আমি করছি সোদপুর থেকে। সোদপুর থেকে, ওকে। আচ্ছা, বলছি শুনুন, আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, আপনার ডায়াবেটিসের ট্রিটমেন্ট আমাদের এখানে খুব ভালো আছে আয়ুর্বেদে। আপনাকে এরকম না যে সারা জীবন মেডিসিন খেতে হবে, এটা আপনাকে 6 মাসের মধ্যে আপনি ঠিকঠাক করে মেডিসিন খেলে, ঠিকঠাক করে ডায়েট ফলো করলে আপনাকে সুগারটা কন্ট্রোলে থাকবে, সুগারটা বাড়বে না। মানে এমনটা না অ্যালোপ্যাথির মধ্যে সারা জীবন ধরে খেয়ে যাবে মেডিসিন, আপনাকে আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনি চটজলদি করে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। আপনার সুগারের খুব ভালো ট্রিটমেন্ট আছে, যেটা আপনার 6 মাসের মধ্যেই দেখবেন সুগারটা আপনার নর্মালে আছে, আর বাড়ছে না বা কমছেও না, সুগার ফলো করবে না, সুগার বেড়েও যাবে না। এটা কিন্তু ট্রিটমেন্ট করলে আপনার সেরে যাবে একদম। তো যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু ওই শেষ কথা একটাই, বারবার যেটা বলছি, 9830235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে জেনে যোগাযোগ করুন। সুগারের ক্ষেত্রে আমাদের মারাত্মক ভালো ট্রিটমেন্ট রয়েছে। সারা জীবন ওষুধ না খেয়ে কিভাবে সুগারকে ভালো রাখা যায়, কিভাবে সাইড এফেক্টের হাত থেকে নিজেকে ভালো রাখা যায়, সবটা কিন্তু জানেন এনবিবির অভিজ্ঞ চিকিৎসকেরা। তার জন্য কিন্তু অবাক না হয়ে যোগাযোগ করুন। আর যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার যাচ্ছে সেই নাম্বার এখনই নোট করুন, কারণ অনুষ্ঠান একেবারে শেষ দিকে, একেবারে দোরগোড়ায়। শুধু যেতে যেতে এটাই জিজ্ঞাসা করবো যে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস, যেটা অস্থির সমস্যার সব থেকে ভয়ঙ্কর একটি রোগ, তার ট্রিটমেন্ট কি আমরা পাচ্ছি এনবিপিতে? হ্যাঁ, তার ট্রিটমেন্টও এনবিপিতে আছে, তার কিওরও আছে। সেটা তাকে পেশেন্টকে বিশ্বাস করে আসতে হবে, কারণ অনেকে বলে HLA-B27 পজিটিভ আছে মানে সেটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন না, এটা ডিজিজটা কিওর আছে। অ্যালোপ্যাথিতে তো অটোইমিউন, আমাদের আয়ুর্বেদে এটা ট্রিটমেন্ট আছে। তো এটা একটা রিপোর্ট হয়, HLA-B27 একটা প্রোটিন টেস্ট হয়, সেই টেস্টটা করে যদি পজিটিভ থাকে তার মানে আপনার অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস আছে। তো এটা করে ফেলে রাখবেন, এরকম একটা মারাত্মক একটা রোগ, এটা ফেলে রাখলে সমস্যা আছে। আপনি আসুন, আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে, এটা সেরেও যাবে। একদম, সবকিছু সেরে যাবে, সবকিছু থেকে আপনি রেহাই পাবেন, আবার আগের মতন আপনি জীবন পাবেন, আপনি ভালো থাকবেন। শুধুমাত্র যোগাযোগ করতে হবে। তাই যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। নমস্কার।